আচ্ছা, আমরা শুরু করি। এইটা একদম দেখো, এটা কি মনে হচ্ছে তোমাদের কাছে? এরকম একটা ছবি, রেটিনার ছবি, কি মনে হচ্ছে? আনিলা বলো। Sir, Assalamu alaikum. Sir, hemorrhage in the subretinal space. Reddish একটা spot in the center of the macula. Probably, sir, hemorrhage in subretinal space. শুধু শুধু হেমোরেজ, আর কিছু নাই? Sir, in the center of the fovea, there is some greenish, gray-green area. হ্যাঁ, Sir, CNVM মনে হচ্ছে। একটা এই যে একটা ক্রিসেন্টিক শেপের হেমোরেজ, এটা একটা ক্রিসেন্টিক শেপের হেমোরেজ at the center of the macula, and on the concave side of this hemorrhage there is an exudate, তাই না? exudative mass seen on the concave side of the hemorrhage, মানে হেমোরেজ আছে এবং এক্সুডেটও আছে। তাহলে এটা কি হতে পারে? সিএনভিএম। এটা কি? ডক্টর অমিতাভ, বলো দেখি এটা কি? স্যার এটা কোরিওরেটিনাল অ্যাট্রোফি হতে পারে স্যার। আনিলা বলো। স্যার, এখানে ভিট্রিয়াইটিস আছে, মানে ভিট্রিয়াস ইজ হেজি অ্যান্ড অপটিক ডিস্ক। So optic disc is mildly visible. Upper vascular arcade is not visible, and uh, there is a hyperpigmented area on the temporal side of the macular, and inside the hyperpigmentation there is a whitish lesion. আর কিছু? তার স্যাটেলাইট লেশনও আছে সাথে, মানে একটু বড় একটা লার্জ লেশন আছে, সাথে একটা ছোট লেশন আছে নিয়ার দ্য ফোভিয়া, প্রবাবলি স্যার স্যাটেলাইট লেশন। তাহলে তুমি যে বা টেম্পোরাল সাইডে ম্যাকুলার, টেম্পোরাল টু দ্য এট দ্য টেম্পোরাল পার্ট অফ দ্য ম্যাকুলার যে লিশনটা বলছো, সেটার ওই যে সেন্টারে যে হোয়াইটিশ লিশন, সেটা কি? স্যার স্যার এটা স্কার, সম্ভবত এটা ওল্ড স্কার, সাথে এটা স্যার। একটা ফাইব্রাস স্কার, এটা হলো কথা। ফাইব্রাস স্কার সারাউন্ডেড বাই পিগমেন্টারি রিং, একটা পিগমেন্ট অফ রিং ইজ প্রেজেন্ট, পিগমেন্টেড রিং ইজ প্রেজেন্ট অ্যারাউন্ড দি স্কার। আর এখন লিশন কোনটা? স্যার ইন বিটুইন স্কার আর ডিস্কের মাঝখানে স্যার, একদম নিয়ার দ্য ফোভিয়া। এখানে একটা হোয়াইটিশ ইরেগুলার মাস ইজ সিন at the ফোভিয়া just temporal to juxtafoveal area, তাই না? তাহলে এটা কি ডায়াগনোসিস তোমার? টক্সো স্যার, টক্সোপ্লাজমোসিস, কোরিওরেটিনাইটিস ডিউ টু টক্সোপ্লাজমা। এটা কি কোরিওরেটিনাইটিস না রেটিনোকরোইডাইটিস? মানে কোন পার্টটা আগে ইনভলভ হয়, করয়েড না রেটিনা? স্যার রেটিনা আগে করোয়েড, এফেক্টেড হবে না হ্যাঁ? স্যার সম্ভবত করোয়েড স্যার, করোয়েড ইজ মোর ভাস্কুলারাইজড। করয়েড যেহেতু মোর ভাস্কুলার, এই জন্য করয়েডে আগে এফেক্টেড হয়েছে। আচ্ছা, আর কেউ কিছু বলবা? ওর যে বলতেছে আগে করয়েড এফেক্টেড হয়। না, রেটিনা আগে এফেক্টেড হয়েছে। টক্সোপ্লাজমার হচ্ছে নার্ভ টিস্যুর প্রতি বেশি অ্যাট্রাকশন থাকে, সেজন্য আগে রেটিনাকে অ্যাটাক করে। টক্সোপ্লাজমার কমন লোকেশন হচ্ছে নার্ভ টিস্যু, দ্যাট মিন্স ব্রেন, রেটিনা অ্যান্ড মাসেল টিস্যু।
হিউম্যান বডিতে তারা 3টা জায়গায় থাকে, একটা হচ্ছে ব্রেনে থাকে, নার্ভ টিস্যুতে থাকে, দ্যাট ইজ রেটিনাতে থাকে, এবং মাসেলে থাকে, স্কেলেটাল মাসেলে থাকে। আনিলা কি ফর্মে থাকে এই মাসেলে বা রেটিনাতে, কোন কি ফর্মে ফর্মে স্যার? থাকে? স্যার মানে অ্যাক্টিভ হলো গিয়ে ব্র্যাডিজয়েড আছে স্যার, আর হলো সিস্ট ফর্মে থাকে স্যার। অ্যাক্টিভ যখন হয় তখন ট্যাকিজয়েড ফর্ম করে, মাল্টিপল ট্যাকিজয়েড। তা এটা আসলে ব্র্যাডিজয়েড হিসেবে থাকে। ব্র্যাডিজয়েড নাম হয়েছে কি জন্য? কারণ স্লো, যখন তারা ইনঅ্যাক্টিভ থাকে বা স্লোলি প্রসেসিং, যেহেতু আমরা ব্র্যাডিকার্ডিয়া, হার্ট রেট যখন কমে যায় তখন আমরা ব্র্যাডিকার্ডিয়া বলি, মানে হার্ট রেট কম। আবার হার্ট রেট বেড়ে গেলে আমরা বলি ট্যাকিকার্ডিয়া। সেইখান থেকে এটা নাম আসছে ব্র্যাডিজয়েড অ্যান্ড ট্যাকিজয়েড। অ্যাক্টিভ ফর্ম, হাইলি অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ট্যাকিজয়েড, আর ইনঅ্যাক্টিভ ফর্মটা হচ্ছে ব্র্যাডিজয়েড। আর একটা ফর্ম আছে সিস্টিক ফর্ম। তো এটা আর ডিফারেন্সিয়েট, এখানে যেটা বলা হচ্ছে যে ইট ইজ এ, কি ধরনের ইনফ্ল্যামেশন হয়? নেক্রোটাইজিং ইনফ্ল্যামেশন। সো ইট ইজ এ কেস অফ রেটিনাইটিস, অ্যাকুট নেক্রোটাইজিং রেটিনাইটিস হয় ইন কেস অফ টক্সোপ্লাজমোসিস। এটা টক্সোপ্লাজমা গন্ডি অ্যাকুট necrotizing retinitis করে, and subsequently choroid may involve retinochoroiditis, not chorioretinitis. এখন এটা ডিডি কি হবে? আর কি হতে পারে এটা? টক্সো কারা বলতে পারবো স্যার? টক্সোকারা আসলে এরকম লিশন করে না। টক্সোকারা কলোইডাল একদম মেলানোমা বলতে পারি স্যার। কলোইডাল মেইনলি মেলানোমা ভিট্রাসে লিশন করে। হ্যাঁ, কি বলো? স্যার কলোইডাল মেলানোমা ডিডি আসতে পারে স্যার, ভাইরাল রেটিনাইটিস আদার্স যেগুলো আছে সেগুলো আসতে পারে স্যার আচ্ছা, ডিডি। করয়েডাল মেলানোমা হলে এটা কি টাইপের মেলানোমা? কলোইডাল যদি স্যার সাদা এখানে তো একটা মেলানোমা হয় তাহলে সেটা মেলানোটিক মেলানোমা। কিন্তু আমরা কর্ডাল মেলানোমা কিভাবে এক্সক্লুড করব? স্যার স্যার উপর বিএস স্ক্যান। অরেঞ্জ কালার থাকবে, কালার দেখবো স্যার। তারপর স্ক্যান বাদ দাও, ক্লিনিক্যালি বলো। অরেঞ্জ পিগমেন্ট থাকবে উপরে, সাবরেটিনাল ফ্লুইড থাকতে পারে। ওটা তো আর তুমি দেখতে পাচ্ছ না, স্যার ক্লিনিক্যালি বলো। অরেঞ্জ পিগমেন্ট থাকবে, অরেঞ্জ পিওর পিগমেন্ট অরেঞ্জ। ব্রুজেন থাকবে না স্যার। প্রথম কথা হচ্ছে মেলানোমা, করোইডাল টিউবারকুলোমা বা সার্কয়েড টিউবারকুলোমা, দ্যাট ইজ গ্র্যানুলোমাটাস লিশন কখনো সুপারফিশিয়াল হবে না, এরা হবে করয়েডে। আমরা একটা ছবি দেখি, এই যে দেখো, এটা একটা গ্র্যানুলোমাটাস লিশন, এটা ইয়েলোইশ হোয়াইট হবে। আর এই রেটিনাল লিশন, ইনফ্ল্যামেটরি লিশন অফ দি রেটিনা হবে হোয়াইটিশ ইন কালার। আর ইন কেস অফ করয়েডাল লিশন, ইনফ্ল্যামেশন ইন দি করয়েড, এটা হবে তোমার ইয়েলোইশ হোয়াইট ইন কালার। এবং the blood vessels, major vessels of the retina lies overlying the lesion. লিশনের উপরে থাকবে, অ্যান্টেরিয়রলি থাকবে ব্লাড ভেসেল যখন এটা করয়েডে হবে। এইখানে আমরা এটাকে আমরা করয়েডাল একটা গ্র্যানুলোমা বলতে পারি, টিউবারকুলাস গ্র্যানুলোমা, সার্কয়েড গ্র্যানুলোমা, এই ধরনের কিছু একটা হবে। এটাকে আমরা মেলানোমা বলবো না। কেন বলবো না? কারণ এটার মার্জিনটা ইরেগুলার and edema has extended up to the ফোবিয়া পর্যন্ত ইডিমা এক্সটেন্ড করে গেছে। এই জন্য এটা আমরা বলতেছি একটা ইনফ্ল্যামেটরি লিশন। এবং যেহেতু এটা ভিট্রাস ইজ ক্লিয়ার, all the parts of the retina, all area of the retina are visible clearly, so no cells, inflammatory cells are present in the vitreous. But in toxoplasmosis, a presence of
marked inflammatory exudate in the vitreous. আমরা যদি আরেকটা টক্সো দেখি, এখানে এত বেশি ভিট্রাসে এক্সুডেট আছে যে লিশনটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু লিশনটা হবে সাদা, হোয়াইটিশ ইন কালার, ইরেগুলার মার্জিন, এবং প্রফিউজ সেলস থাকবে ইন দ্য ভিট্রাস, ইনফ্লামেটরি সেল। প্রফিউজ ইনফ্লামেটরি সেল ইন দ্য ভিট্রাস কি কি কারণ কন্ডিশনে পাওয়া যায়? কি কি ইনফ্লামেশন? রেটিনাল ইনফ্লামেশনে ভিট্রাসে প্রচুর ইনফ্লামেটরি সেল পাওয়া যাবে। Intermediate uveitis. হ্যাঁ, বলো অ্যানিলে, বলো। Sir, intermediate uveitis. ইন্টারমিডিয়েট ইউভাইটিসে প্রচুর ভিট্রাসের সেল পাওয়া যাবে, কিন্তু রেটিনাটা ক্লিয়ার থাকবে, রেটিনাতে কোনো লিশন থাকবে না। ইন্টারমিডিয়েট ইউভাইটিস ইজ এ সেপারেট এন্টিটি where the inflammation is limited to the vitreous, not in the retina, not in the anterior segment. Sir, endophthalmitis. Endophthalmitis is a lesion of the vitreous. It is a lesion, not the lesion of the retina. Retinal inflammation producing marked vitreous exudate. বিকেএস এ থাকবে স্যার, ভিট্রাইটিস হবে স্যার, ইনফ্লামেটরি সেল থাকবে ভিট্রাস। বিকেএইচ এ ইনফ্লামেটরি সেল থাকতে পারে, বিকেএইচ এ থাকতে পারে, এত বেশি থাকে না, অনেক বেশি থাকে। কোথায় কোথায়? টক্সোপ্লাজমা, টক্সোকারা, স্যার টিউবারকুলোসিসে, অনকোসিরোসিস। না, শোনো, টিউবারকুলোসিস commonly affect the choroid, because মনে রাখবা যে এই যে কে বললা টিউবারকুলোসিস? ফাইমা? জি স্যার। আচ্ছা, টিউবারকুলোসিস লাংস এর কোথায় কমন সাইট বলো দেখি? Apical region. এপিক্যাল রিজন স্যার। অ্যাপিক্যাল, অ্যাপেক্স, ভেরি গুড। অ্যাপেক্সে বেশি হয়, নেক্সট হলো তোমার মিডলে হয়। অ্যাপেক্সে বেশি হয় কেন বলো তো? স্যার কন্টাক্টে, এয়ারে কন্টাক্ট মানে এনভায়রনমেন্টে কন্টাক্টে বেশি থাকে স্যার, সবার আগে আসে স্যার অ্যাপেক্সে। এনভায়রনমেন্টাল কন্টাক্ট না, এটা হচ্ছে যে অক্সিজেন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইজ স্ট্রিক্টলি অ্যারোবিক। বেশি থাকে স্যার। হ্যাঁ, কি রাকিব কি বলছো? অক্সিজেনের কনসেন্ট্রেশনটা এপিক্যালে সবচেয়ে বেশি থাকে স্যার লাংসে। যেহেতু অক্সিজেন হচ্ছে বাতাস, মানে লাইটার, সো অ্যাপেক্সে লাংসে অক্সিজেন বেশি থাকে। অক্সিজেন যেখানে বেশি থাকে সেখানেই মাইকোব্যাকটেরিয়াম সার্ভাইভ করতে পারে ভালো। দে আর স্ট্রিক্টলি অ্যারোবিক, সেই জন্য লাংসের অ্যাপেক্সে থাকে, এবং এই জন্য লাংসেই তারা বেশি ইনফেকশন করে। যদিও তারা সারা বডিতে চলে যায়, নিঃশ্বাসের মাধ্যমে আমরা যখন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইনহেল করি, কিন্তু অন্যান্য টিস্যুতে তারা সুবিধা করতে পারে না, বিকজ ল্যাক অফ অক্সিজেন। সাফিসিয়েন্ট প্রচুর অক্সিজেন লাংসে থাকে, যার জন্য লাংসেই তারা ইনফেকশনটা বেশি করে। এখন কথা হচ্ছে যে লাংস থেকে রেটিনাতে যাচ্ছে তারা ভায়া করয়েড, এবং করয়েড ইজ এ হাইলি ভাস্কুলার স্ট্রাকচার, সো প্রচুর সাফিসিয়েন্ট অক্সিজেন দে গেট, সো দে proliferate in the, they causes active inflammation in the choroid. So tuberculosis, primary site of ocular infection in tuberculosis is the choroid. বুঝতে পারছো ফাইমা? জি স্যার, বুঝতে পারছি স্যার। তো করয়েডাল লিশন যখন থাকবে, করয়েডাল লিশনে আমার সাধারণত ভিট্রাসে কোনো এক্সুডেট থাকবে না, কারণ করয়েডের সামনে রেটিনা আছে, তারপরে ভিট্রাস, সেই জন্য ভিট্রাসে ইনফ্লামেটরি সেল খুব বেশি পাওয়া যাবে না। নেক্রোটাইজিং রেটিনাইটিস করে কোন কোন অর্গানিজম বলো দেখি ফাইমা? স্যার নেক্রোটাইজিং, স্যার ওই যে ফাঙ্গাস গুলো করবে স্যার। ফাঙ্গাস করয়েড দিয়ে আসে এবং করয়েড দিয়ে রেটিনাতে নেক্রোসিস করতে পারে, বাট দিস ইজ ভেরি রেয়ার পসিবিলিটি। ফাঙ্গাল রেটিনাইটিস নেক্রোটাইজিং হয় সত্যি কথা, কিন্তু কম হয়। তার চেয়ে বেশি কমন একটা বলতে হবে। আমরা যদি বলি নেক্রোটাইজিং রেটিনাইটিস উইথ প্রফিউজ হার্পিস, সুমায়া বলো, স্যার সুমায়া বলো। সাইটোমেগালোভাইরাস, হার্পিস সিমপ্লেক্স, varicella zoster। এক্স্যাক্টলি, আমাদের বলতে হবে, শোনো, আমরা যখন বলবো যে নেক্রোটাইজিং রেটিনাইটিস কে কে করে,
তখন আমরা নাম্বার 1-এ বলবো টক্সোপ্লাজমা, নাম্বার 2 বলবো ভাইরাস। ভাইরাসের ভিতরে প্রিডমিনেন্টলি হারপেস সিমপ্লেক্স, তারপরে তোমার ভ্যারিসেলা জোস্টার করতে পারে, আর হচ্ছে আমরা বলবো সিএমবি রেটিনাইটিস, সেখানেও হয়। কিন্তু retinitis associated with profuse vitreous exudate আমরা দুইটা কথা বলবো, একটা হচ্ছে টক্সোপ্লাজমোসিস আর একটা বলবো অ্যাকুট রেটিনাল নেক্রোসিস, ARN। আমরা একটা ARN এর ছবি দেখি, এইটা হচ্ছে অ্যাকুট রেটিনাল নেক্রোসিস। এখানেও দেখো আমাদের ভিট্রাসের ভিতরে প্রচুর সেল আছে, যার জন্য মিডিয়া হেজি। In addition, necrotizing lesion আমরা দেখতে পাচ্ছি ইন দ্য রেটিনা, সুপারফিশিয়াল রেটিনাতেই ইরেগুলার সাদা কালার, এবং কোথায় দেখতে পাচ্ছি? ইনফেরিয়র টেম্পোরাল পার্ট অফ দ্য ম্যাকুলাতে দেখতে পাচ্ছি। এটার সঙ্গে আমার টক্সোপ্লাজমোসিসের পার্থক্য হলো টক্সোপ্লাজমোসিস কমনলি অ্যাফেক্ট দি পোস্টেরিয়র পোল। এই যে এটাও ডিস্কের এখানে হয়েছে, ক্লোজ টু দ্য ডিস্ক জাক্সট্রা papillary retinochoroiditis, that means toxoplasmosis, সাদা লিশন, এটাও ম্যাকুলাতে হয়েছে। সো এই জাতীয় লিশন, এটাও তোমার প্রিভিয়াস দুইটা লিশন আছে, এরপরে একটা লিশন হয়েছে উপরের দিকে, দেখো একটু অ্যালং দি আপার টেম্পোরাল ফাস অ্যাবভ দ্য ডিস একটা লিশন হয়েছে। এইগুলার সঙ্গে ARN অ্যাকুট রেটিনাল নেক্রোসিসের পার্থক্য হলো acute retinal necrosis begins similar to toxoplasmosis, necrotizing retinitis develop করে, but it develops in the peripheral part of the retina and extends circumferentially, মানে সে ম্যাকুলার দিকে আসবে না, সে প্রথমে একটা কোয়াড্রেন্টে শুরু হবে, তারপরে আস্তে আস্তে সার্কামফারেন্সিয়ালি আগাইতে থাকবে, লাইক দি পেরিফেরাল আলসারেটিভ কেরাটাইটিস অর মুরেন্স আলসার যেমন সার্কামফারেন্সিয়ালি এক্সটেন্ড করে অ্যালং দ্য পেরিফেরি, ঠিক সেই রকম অ্যাকুট রেটিনাল নেক্রোসিসে আমাদের হোয়াইটিশ লিশন হবে, নেক্রোটাইজিং লিশন হবে এবং এক্সটেন্ড করবে থ্রুআউট দি পেরিফেরি, সার্কামফারেন্সিয়ালি পেরিফেরিতে ইনভলভ করবে, ভিট্রাসে প্রচুর এক্সুডেট থাকবে এবং ভাস্কুলাইটিস থাকবে। এখানে দেখো রেটিনাল আর্টারির দুই পাশ দিয়ে হোয়াইট ফ্লাফি লিশন দেখা যাচ্ছে, ইন্ডিকেটিং অ্যাকুট ভাস্কুলাইটিস। যে কেউ একজন বলছো যে VKH এ ভিট্রাসে প্রচুর এক্সুডেট থাকে, এইটা কি লিশন? দেখো ডক্টর সুমাইয়া, এটা ডেসক্রাইব করো, রাইট এটা ডেসক্রাইব করো। Sir, the disc margin is blurred and the disc looks elevated and slightly hyperemic. In the retina, there are multiple sir, in the background retina, there are multiple exudative detachment. আগেই এক্সুডেটিভ ডিটাচমেন্ট, Sir, এই দেখা যাচ্ছে এক্সুডেট। whitish, তুমি এক্সুডেট দেখতে sir. পাইছো না? না স্যার। তাহলে এইভাবে বলো, তুমি বলো যে একটা রেটিনা অ্যাপিয়ার হোয়াইটিশ ইন কালার। Yes, retina appears whitish in color. হোয়াইট ইন কালার, রেটিনা Yes, sir. হোয়াইটিশ অ্যাপিয়ারেন্স হয়ে গেছে এবং ডিস্ক মার্জিনটা ব্লাড এন্ড দি Yes, sir. ভেসেল কি বলবা? Vessel, স্যার, mild Darker venous হলো- dilatation আছে। ভেসেল গুলার Dark. ডার্ক দেখা যাচ্ছে, ভেসেল Dark, গুলার ডার্ক দেখা যাচ্ছে ডিউ টু কন্ট্রাস্ট। ground Normal red, retina whitish তে- color. Yes, sir. নর্মাল রেটিনা যেহেতু রেডিশ ইন কালার, সো ব্লাড ভেসেল গুলো এরকম দেখা যায় না। এখানে রেটিনা ইজ হোয়াইটিশ ইন কালার, সো রেটিনা ব্লাড ভেসেলস অ্যাপিয়ার্স ডার্কার ডিউ টু ইনক্রিজ কন্ট্রাস্ট। কন্ট্রাস্টটা বেড়ে যাওয়ার জন্য, রেটিনা সাদা হওয়ার জন্য ব্লাড ভেসেল গুলা বেশি ডার্ক দেখা যায়। ব্লাড ভেসেল মানে এখানে আর্টারি এবং ভেন দুইটাই ডার্ক দেখা যাচ্ছে। তাহলে Yes, এটা sir. কি সেন্ট্রাল রেটিনা আর্টারি অক্লুশন বলা যায়? না স্যার, কেন বলা যায় না?
স্যার স্যার তাহলে আর্টারি গুলো আর্টারিটা নরমাল চেঞ্জ আছে। থাকতো, আর্টারি গুলো Arteries are quite normal. healthy, quite normal in diameter. So we cannot say this is a case of central retinal artery. Though and number 2 কি আছে, the cherry red spot is absent. জি স্যার। এখানে কোনো চেরি রেড স্পট ইনক্রিজ ব্রাইটনেস অফ দি ফোবিয়া দেখা যাচ্ছে না, রেডিশ ফোবিয়া দেখা যাচ্ছে না, এবং আর্টারি নরমাল। সো ইট ইজ নট এ কেস অফ সেন্ট্রাল রেটিনা আর্টারি। তাহলে এটা কি? এক্সুডেটিভ সেরাস ডিটাচমেন্ট। না, আমরা বলবো রেটিনাস ডিটাচড, the central part of the retina is separated, is elevated, retina is elevated, তাই না? Elevated হওয়ার জন্য it is far away from the choroid, as it is separated from the choroid, so the choroidal যে reddish appearance is absent in the retina. So it is a case of retinal detachment. কি টাইপের retinal detachment? কারণ এখানে কোনো তোমার corrugation নাই, detached রেটিনাতে কোনো corrugated appearance নাই, এবং retina involves primarily in the central part of the retina, so it is a case of exudative retinal detachment. এখন বলো ডিস্ক মার্জিনটা ব্লাড হয়েছে কেন? অনন্যা বলো তো, ডিস্ক মার্জিন কেন ব্লাড দেখা যাচ্ছে? স্যার এখানে ইন্ট্রাসেলুলার ইডিমা হওয়ার কারণে স্যার পুরো রেটিনাটা ইলেভেটেড, সেজন্য মার্জিনটা হায় রে দেখা যাচ্ছে না আলাদা করে। কপাল, হায় রে কপাল, এখানে বলে ইন্ট্রাসেলুলার ইডিমা হবে। স্যার এটা কি ইস্কিমিয়া হয়েছে এখানে? না না স্যার, এখানে কি কোনো ইস্কিমিয়া হয়েছে টোটাল যে ইন্ট্রাসেলুলার ইডিমা হবে? না স্যার, স্যার টোটাল রেটিনাটা ডিটাচড হয়ে উপরের দিকে ইলেভেটেড হয়ে আছে, এই জন্য আলাদা করে মার্জিনটা ডিটেক্ট করা যাচ্ছে না। এক্স্যাক্টলি, এই কথাটাই হলো আসল কথা। রেটিনাল ডিস্কের মার্জিন দেখা যায় না যখন রেটিনাটা এলিভেটেড হয়ে যায়, অ্যারাউন্ড দ্য ডিস্ক যখন রেটিনা ইজ এলিভেটেড। এবং আমরা দেখতে পাচ্ছি একজন বলছো যে ডিস্ক ইজ এনলার্জ, ডিস্ক ইজ নট এনলার্জ, বাট দি retina adjacent to the disc margin is elevated. এখানে দেখো, এই যে আমি কার্সার দেখাচ্ছি, যে ডিস্কটা বরং ডিপ্রেসড হয়ে আছে, ডিস্কটা বরং একটু কনকেভ হয়ে আছে, কিন্তু দি রেটিনা অ্যারাউন্ড দ্য ডিস্ক মার্জিন ইজ এলিভেটেড। তার প্রমাণ হচ্ছে ডিস্ক থেকে যে আর্টারি এবং ভেন বেরিয়ে আসছে, এখানে এটা বেন্ডিং হয়ে গেছে, তার মানে দি রেটিনা ইজ এলিভেটেড ইন দিস রিজন। রেটিনা সাদা হয় আমি বলছিলাম যদি রেটিনার ব্লাড সাপ্লাই হ্যাম্পার হয়, যেমন কটন স্পট, সেন্ট্রাল রেটিনা আর্টারি অক্লুশন, ব্রাঞ্চ রেটিনা আর্টারি অক্লুশন। যেই রেটিনার যে অংশটা ইস্কিমিয়া হয় সেই রেটিনাতে সাদা হয়, কারণ ইন্টারসেলুলার ইডিমা হয় একজনের ভিতরে। কিন্তু এখানে রেটিনা আরেকটা কারণে সাদা হয় বা পেল হয়ে যায়, যখন রেটিনাটা সেপারেটেড হয়ে যায় ফ্রম দি করয়েড ডিউ টু কালেকশন অফ ফ্লুইড বিহাইন্ড দি সেন্সরি রেটিনা। সেন্সরি রেটিনার পিছনে যদি ফ্লুইড কালেকশন হয় তখন সেই রেটিনাটা পেল হয়ে যায়, কারণ সেই জায়গায় করোডাল যে রেডিশ অ্যাপিয়ারেন্সটা থাকে না। এখানে রেটিনা সাদা হয়েছে ডিউ টু সেপারেশন অফ দি সেন্সরি রেটিনা ফ্রম দি করয়েড থেকে আলাদা হয়ে গেছে, পিগমেন্ট এপিথেলিয়াম থেকে দূরে চলে আসছে, এই জন্য এটা রেটিনাটা সাদা দেখা যাচ্ছে। তাহলে এইরকম একটা কেসে তুমি ডায়াগনোসিস কনফার্ম করার জন্য, আচ্ছা এখানে কি তোমার ভিট্রাসের সেল দেখা যাচ্ছে? না স্যার। মিডিয়া কিন্তু ক্লিয়ার আছে, আমরা বলবো না যে সব কেসেই এরকম মিডিয়া ক্লিয়ার থাকবে। এখানে ইনফ্ল্যামেটরি লিশন অফ দ্য রেটিনা যদি করয়েডে হয় তাহলে ভিট্রাসে ইনফ্ল্যামেটরি এক্সুডেট মিনিমাম থাকে, নাও থাকতে পারে, কিন্তু যখন ইনফ্ল্যামেশন রেটিনাকে এফেক্ট করে প্রাইমারিলি, তখন ভিট্রাসে প্রচুর সেল পাওয়া যায়। তো এখানে রেটিনাতে আমাদের ভিট্রাসে আমরা এক্সুডেট দেখতে পাচ্ছি না, কারণ মিডিয়াটা ক্লিয়ার দেখতে পাচ্ছি। তাহলে এখন অনন্যা বলো, এটার জন্য আমি কি ইনভেস্টিগেশন করে এটা কনফার্ম করব? স্যার এটা স্যার ওসিটি করবো স্যার।
ওসিটি করে কি দেখতে পাবা? স্যার এখানে হচ্ছে মাল্টিপল সেপ্টেড ডিটাচমেন্ট পাবো, সেরাস ডিটাচমেন্ট, আর কি ইনভেস্টিগেশন? বি স্ক্যান, এফএফএ করবো এফ হ্যাঁ মাশরুফা বলো কি বলছিলা? এফএফএ করবো ফান্ডাস ফ্লুর এনজিওগ্রাফি আচ্ছা অ্যানজিওগ্রাফি করলে কি পাওয়া যাবে? স্যার মাল্টিপল হাইপারফ্লুরোসেন্ট ডট at the level of the RP মাল্টিপল হাইপারফ্লোরোসেন্ট ডট, জি স্যার শুরু থেকেই মাল্টিপল হাইপারফ্লোরোসেন্ট ডট পাবা। আর কেউ কিছু বলবা? Initial hypopigmentation and initial hypofluorescence and হচ্ছে late hyperfluorescence পাওয়া যাবে। এই যে দেখো এখানে এখানে প্রথমে মাল্টিপল হাইপোফ্লোরোসেন্ট এরিয়া দেখা যাবে। মাল্টিপল হাইপোফ্লোরোসেন্ট এরিয়া ইনফ্ল্যামেটরি লিশনের একটা ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিংস হচ্ছে ইনিশিয়াল হাইপোফ্লোরোসেন্স অ্যান্ড সাবসিকুয়েন্ট হাইপারফ্লোরোসেন্স। ইনিশিয়াল হাইপোফ্লোরোসেন্স কেন হয়? ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইডিমা ইন দিস এরিয়া দি ফ্লোরোসেন্ট ইজ ব্লকড। প্রথমে ফ্লোরোসেন্টটা ব্লক থাকে কারণ এখানে লোকালাইজ কালেকশন অফ ফ্লুইড থাকে। এই ফ্লুইড কালেকশনের জন্য ওই ফ্লুইডের ভিতর দিয়ে করিডোর ফ্লাশটা ভালো দেখা যায় না। পরবর্তীতে যখন আরো বেশি ডাই ঢুকে যায়, পুলিং অফ ডাই হয়, ডাই যখন পুলিং হয় তখন এখানে আমরা হাইপারফ্লোরোসেন্স দেখতে পারি। দিস ইজ এ ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিংস অফ অল ইনফ্ল্যামেটরি লিশন, নট অনলি ইন ভিকেজ, ইউ উইল গেট ইট অলমোস্ট এভরি কেসেস অফ ইনফ্ল্যামেটরি লিশন। যেমন আমরা যদি এইটা দেখি, এটা কি লিশন? মাশরুফা বলো তো কি দেখা যাচ্ছে? মাল্টিপল হোয়াইটিশ হোয়াইটিশ না, ইয়েলোইশ হোয়াইট। multiple yellowish white lesion at the choroid এট দ্য লেভেল অফ দি করয়েড। at the level of the কিভাবে choroid বুঝলা করয়েডে আছে? স্যার মার্জিন ইরেগুলার ইয়েলোইশ হোয়াইট আর ভেসেল গুলা লেশনের উপর দিয়ে চলে যাচ্ছে স্যার Blood vessels lies, retinal vessels lie in front of the lesion. So the lesion are deep-seated lesion. So it is a lesion of the choroid. Marginটা কেমন? Irregular and fluffy. Fluffy Fluffy. margin. Not only irregular, it is also fluffy. আমরা যদি এই ছবিটা দেখি, এখানে margin is irregular. Margin is irregular, but margin is not fluffy. Fluffy মানে কি? ফুলে আছে। মার্জিনটা ইরেগুলার মানে এবড়ো থেবড়ো। মার্জিনটা ইরেগুলার থাকতে পারে, সঙ্গে যদি ফুলে থাকে, এরকম ফুলে থাকে, তাহলে এটাকে আমরা বুঝবো অ্যাক্টিভ লিশন, তাই না? আর আচ্ছা। যখন আমার মার্জিনটা এরকম লিশন দেখা যাচ্ছে করয়েডে, এখানেও দেখো ব্লাড ভেসেল গুলো উপর দিয়ে চলে গেছে, লিশনটা করয়েডে। পিগমেন্টেড হোয়াইটিশ লিশন, the margin is irregular but not fluffy and there is multiple pigmented lesion. এটা কি আর এটা কি? স্যার এটা অ্যাক্টিভ লেশন অ্যাক্টিভ লিশন, আর এটা হচ্ছে ওল্ড হিল ও লিশন। স্কার স্যার স্কার All pigmented scar, multiple pigmented scar with irregular margin, and the scars lies behind the retinal blood vessels. So there is a choroidal lesion, old hill choroidal scar, multiple choroidal scar. তাহলে এটা কিসের জন্য হলো? এটা হয়েছিল মাল্টিফোকাল করোরাইটিস হয়েছিল। মাল্টিফোকাল করোরাইটিসের সিকুয়েলি হিসেবে স্কার তৈরি হয়ে গেছে। আর এটা হলো অ্যাক্টিভ মাল্টিফোকাল করোরাইটিস বা কোরিওরেটিনাইটিস। আমরা এটা হচ্ছে অ্যাক্টিভ মাল্টিফোকাল কোরিওরেটিনাইটিস, অ্যাকিউট মাল্টিফোকাল কোরিওরেটিনাইটিস। কি জন্য বলছি? দ্য লিশনস margins are multiple yellowish white lesion are present deep to the retinal blood vessels and the lesion margin is irregular and fluffy, indicating that the lesion is active lesion. তাহলে এইরকম
এটাকে আমরা বলবো মাল্টিফোকাল কোরিওরেটিনাইটিস। ডক্টর মাশরুফা বলো, কোরিওরেটিনাইটিস কয় রকম আছে, ক্লাসিফাই করো। মাল্টিপল এভানেসেন্ট হোয়াইট ডট সিনড্রোম। মাল্টিপল এভালেন্স, ওটা তো হয়ে গেল তোমার একটা ইনফ্ল্যামেটরি ইমিউনোলজিক্যাল ডিজিজ। কি বলতেছো কার সাথে? ওটা তোমাকে বলতে বলছি। সুমায়া বলো, টাইপস অফ কোরিওরেটিনাইটিস। স্যার স্যার বার্ড শট ও হরে স্যার না, শোনো, তোমরা একটু কনফিউজ হয়ে, বুঝছি তোমরা এটা ভালো পারবে না। প্রথম কথা হচ্ছে কোরিওরেটিনাইটিস মে বি ইনফ্ল্যামেটরি, that means infective and non-infective. Non-infective choroiditis কে আমরা বলি inflammatory choroiditis, non-infective type. Most of the non-infective choroiditis are immunological disorder. যেমন VKH একটা immunological choroiditis। তারপরে তোমার আছে, তোমরা যেগুলা বলতেছো APMPP, মিউটস, মাল্টিপল এভানেসেন্স হোয়াইট ডট সিনড্রোম, বার্ডশট কর্ডোপ্যাথি, এগুলা সবই হচ্ছে ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার, ইডিওপ্যাথিক ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার। এগুলোর সাথে ইনফেক্টিভ ডিজিজকে মেলানো যাবে না। ইনফেক্টিভ কোরিওরেটিনাইটিস কয় রকম আছে সেটা বলো। স্যার 4 রকমের হবে। গ্রানুলোমাটাস হ্যাঁ বলো জেসমিন, বলো। স্যার ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল দিয়ে হতে পারে, প্যারাসাইট দিয়ে আর ফাঙ্গাল দিয়ে স্যার। ব্যাকটেরিয়া দিয়ে যেমন শোনো স্যার শোনো, এইটা বলতেছো তুমি, এটাকে বলতেছো ইটিওলজি অফ কোরিওরেটিনাইটিস, ইনফেক্টিভ কোরিওরেটিনাইটিস এর কজ বলতেছো। আমি এটা জিজ্ঞেস করি। গ্রানুলোমাটাস, নন গ্রানুলোমাটাস। গ্রানুলোমাটাস নন গ্রানুলোমাটাস হতে পারে স্যার। আচ্ছা ঠিক আছে, ওটা গ্রানুলোমাটাস নন গ্রানুলোমাটাস প্রধানত আমরা প্যানিউভেটিস বা অ্যান্টিউভেটিস এর ক্ষেত্রে বলি। কোরিওরেটিনাইটিস এর ক্ষেত্রে ঠিক গ্রানুলোমাটাস নন গ্রানুলোমাটাস হিসেবে ভাগ করি না। আমরা এখানে বলবো যে 3 রকম হতে পারে। একটা হতে পারে ফোকাল কোরিওরেটিনাইটিস, এই যে এটা হচ্ছে ফোকাল কোরিওরেটিনাইটিস বা রেটিনোকোরিওরাইটিস। ফোকাল, এগুলো হলো ফোকাল। এখানে একটা সিঙ্গেল লিশন আছে, ইনফ্ল্যামেটরি লিশন, ইনফেক্টিভ ইনফ্ল্যামেটরি লিশন। Adjacent to those infective inflammatory lesion, there is also an old heel lesion is also present. এটা হলো ফোকাল, এটাও ফোকাল। আর এখানে আমরা বলতেছি এই যে যেমন এটা ফোকাল, এটা করয়েডে আছে, এটা হচ্ছে ফোকাল কোরিওরেটিনাইটিস, গ্রানুলোমা তৈরি করছে। আর এইখানে আমরা বলতেছি, এটাকে আমরা বলতেছি মাল্টিফোকাল, not only single lesion, there are multiple whitish yellowish white lesion with fluffy margin is seen in the retina. এটাও হচ্ছে মাল্টিফোকাল। আর একটা আছে তোমার ডিফিউজ। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাল্টিফোকাল এন্ড ডিফিউজ? When in between the focal lesion the healthy retina is present, then it is called multifocal. But when it is called diffuse or disseminated, when no healthy retina is present between in the retina, healthy retina is, entire retina is affected, choroid and retina is affected, then it is called diffuse chorioretinitis. যেমন আমরা বলছি টক্সোপ্লাজমোসিস, টক্সোকারিয়াসিস, এরা প্রডিউস করে তোমার ফোকাল লিশন রেটিনাতে। আর আমরা বলছি তোমার টিউবারকুলোসিস প্রডিউস করে ফোকাল কোরিওরেটিনাইটিস ইন দ্য করয়েড, প্রাইমারিলি করয়েড গ্রানুলোমা। তারপরে আমরা বলবো যে multifocal choroiditis, most common cause of multifocal choroiditis is tuberculosis. Tuberculosis সাধারণত এরকম multifocal choroiditis ডেভেলপ করে। এখানে multifocal বলতেছি between the lesion healthy retina is present। তাহলে আমরা বলবো যে ক্লিনিক্যালি choroiditis 3 রকম হয়,
মানে অ্যাকর্ডিং টু ইটিওলজি আমরা দুই রকম ভাগ করব, একটা হচ্ছে ইনফেক্টিভ ইনফ্লামেশন আর একটা হচ্ছে নন ইনফেক্টিভ ইমিউনোলজিক্যাল ইনফ্লামেশন। আর যেমন সার্কোইটোসিস, তারপরে তোমার ভিকেজ, এগুলো সব হচ্ছে, তারপরে যেগুলো ওই যে মাল্টিপল হোয়াইট ডট সিনড্রোম যে ডিজিজগুলো আছে এগুলো সব ইনফ্ল্যামেটরি নন ইনফেক্টিভ ডিজিজ। কিন্তু আমরা ইনফেক্টিভ ডিজিজের ভিতরে বলবো টক্সোপ্লাজমোসিস, কমন গুলো আর কি, তারপরে টিউবারকুলোসিস, তারপরে আসবে তোমার সিফিলিস। সিফিলিস, ঠিক আছে? সিফিলিস ক্যান প্রডিউস এনি টাইপ অফ লিশন ইন দ্য রেটিনা, ডিফিউজ অর মাল্টিফোকাল অর সিঙ্গেল প্লাকয়েড লিশন, লার্জ একটা প্লাকয়েড শেপের লিশন তৈরি করে, ফোকাল লিশনও তৈরি করতে পারে। আমরা সহজ করে মনে রাখবো যে করোইডাল রেটিনাইটিস ইনফেক্টিভ মোস্ট কমন কজ হচ্ছে টিউবারকুলোসিস, আর রেটিনাতে কমন কজ হচ্ছে টক্সোপ্লাজমোসিস, নেক্সট হচ্ছে হার্পেস সিমপ্লেক্স ইনফেকশন, হার্পেটিক নেক্রোটাইজিং রেটিনাইটিস, অ্যাকুট হার্পেটিক নেক্রোটাইজিং রেটিনাইটিস বা ARN, অ্যাকুট রেটিনাল নেক্রোসিস। তাহলে এরকম একটা এবং এইগুলো আমরা অ্যানজিওগ্রাম দেখাইনি এখানে, এই সবগুলা অ্যানজিওগ্রামেই তুমি এখানে যেটা দেখতে পাবা যে ইনিশিয়াল হাইপো, যেই যে ফোকাল লিশন, মাল্টিপল ফোকাল লিশন দেখা যাচ্ছে, এই লিশনগুলা শুরুতে হাইপোফ্লোরোসেন্ট, সাবসিকুয়েন্টলি দেখা যাবে দেয়ার হাইপার ফ্লোরোসেন্ট হয়ে যাবে। আচ্ছা এখানে কি দেখা, আচ্ছা আমরা একটু আবার যাই ওইদিকে, এটা একটু ডিটেলস বলি। এই যে এটা তাহলে হারাডা ডিজিজ, কারণ আমরা ওসিটি আনিনি এখানে, কিন্তু এখানে দেখাবো, পরে দেখাবো। এখানে আমরা, আচ্ছা এখানে মনে আছে ওসিটি, দেখি তো একটু। ও না, নাই নাই, আচ্ছা এইটা যদি হারাডা ডিজিজ হয় তাহলে এখানে অ্যান্টেরিয়র সেগমেন্টে আমরা কি পেতে পারি? আর কি ফিচার পাবো? ইনফ্লামেশন পাবো স্যার। ইনফ্লামেশন পেতে পারি, সাইন অফ গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন পেতে পারি। আচ্ছা আর এটা আর কি পেতে পারি? হোয়াট আদার ফিচার, ভিকেএইচ এর আদার ফিচার গুলো কি কি আছে? স্যার স্কিনে পোলিওসিস, ভিটিলিগো, অ্যালোপেশিয়া। আচ্ছা এরকম একটা অ্যাকুট হারাডা ডিজিজে কি তুমি সবগুলা পাবা? না স্যার, হ্যাঁ, ওগুলো স্যার পরে অ্যাপিয়ার করবে। পরে অ্যাপিয়ার করে। অ্যাকুট অবস্থায় কি রেটিনাল ফাইন্ডিং ছাড়া, অকুলার ফাইন্ডিং ছাড়া অ্যাকুট অবস্থায় আর কোন সিস্টেম ইনভলভ করে? অ্যাকুট হিয়ারিং লস হতে পারে স্যার, নিউরোলজিক্যাল অডিটরি, টিনিটাস। কমপ্লেন করবে স্যার পেশেন্ট। মানে নিউরোলজিক্যাল প্রবলেম নার্ভাস সিস্টেম মনে রাখতে হবে, অ্যাকুট ভিকেএইচ এ in addition to eye, nervous system is affected. So sign of meningitis, headache, severe headache, neck pain, neck rigidity, we can get severe headache, neck pain, neck rigidity, এগুলোই পাওয়া যাবে। Sudden loss of vision along with severe headache and neck rigidity, হ্যাঁ এইটা আমরা পাবো হচ্ছে সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন হচ্ছে। কেন মেনিনজিয়াস ইনভলভ হয় অনন্যা? স্যার এটা হচ্ছে যে মেলানিন কন্টেনিং স্ট্রাকচার গুলোকে এফেক্ট করে। অত স্যার এখানে স্যার হচ্ছে ইনার ইয়ারকে স্যার মেনিনজেসে মেনিনজিয়াল লেয়ারে আমাদের প্রচুর মেলানোসাইট থাকে, তাই না? মেলানোসাইট, মেলানিন কন্টেনিং সেল ওখানে থাকে, সেই জন্য মেনিনজেসও ইনভলভ হয়ে যায়।
আর আমরা যেগুলা অ্যাকুট কেসে আমরা সাধারণত পলিওসিস মানে হোয়াইটেনিং অফ দা আইল্যাশ, তারপরে ভিটিলিগো, হোয়াইট প্যাচ অফ দা লিড স্কিন আর ফেশিয়াল স্কিন, এটা আমরা প্রথমে পাবো না। তারপরে অ্যালোপেশিয়া, লোকালাইজড লস অফ হেয়ার, স্কাল্প হেয়ার, এগুলো পাবো না। এগুলো কখন পাবো? when the disease is in a chronic stage. আচ্ছা, একটা প্রশ্ন করি। একটা লোক আসছে, তার এরকম কমপ্লেন হলো সে হঠাৎ করে চোখে কম দেখতেছে এবং তার মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, ঘাড় নড়াতে পারে না, এটা আছে কানের মধ্যে শোষ করে, টিনিটাস হবে, ইন্টারনালি আর অলসো কন্টেন্ট মেলানোসাইটস। তো সেক্ষেত্রে, এবং তুমি এইরকম একটা অকুলার ফিচার পাইছো, কিন্তু তার সঙ্গে পলিওসিস, ভিটিলিগো, অ্যালোপেশিয়া সবই আছে, তাহলে এটা কি হলো? কিভাবে এটা এক্সপ্লেন করবা? রিকারেন্ট হয়েছে স্যার, হ্যাঁ, রিকারেন্স হয়েছে স্যার, মানে কি আগে বলছো হয়েছিল এখন সুমাইয়া? আবার। ভেরি গুড। এই পেশেন্টের আগে একবার ভিকেএইচ হয়েছিল, হারাডা ডিজিজ হয়েছিল, তারপরে ওটা ওষুধপত্র খেয়ে ভালো হয়েছে, এরপরে সে আর ওষুধপত্র খায় না, তারপরে রিকারেন্ট অ্যাকুট অ্যাটাক হয়েছে। বাট তার যেহেতু এটা ক্রনিক ডিজিজ, অ্যাকুট অন ক্রনিক ভিকেএইচ হয়েছে, অ্যাকুট অন ক্রনিক ভিকেএইচ, তাই না? তার আগে অ্যাটাক হয়েছিল, তখন ভালো হয়ে গেছিল, এখন আবার হয়েছে, রেটিনাল ডিজিজটা আবার রিকার করছে। কিন্তু ওই যে ভিটিলিগো, পলিওসিস, সেই ক্ষেত্রে আমরা পেতে পারি, অ্যালোপেশিয়া আমরা সেই ক্ষেত্রে পেতে পারি, আদারওয়াইজ ক্রনিক ডিজিজ ছাড়া ওইগুলো স্কিন ফাইন্ডিংস আমরা পাবো না। অনেকেই মনে করে ভিকেএস মানে সবকিছু একসাথে থাকবে, সবকিছু একসাথে থাকবে না। প্রথম পর্যায়ে শুধু রেটিনাল ফাইন্ডিংস এবং হেডেক, মেনিনজিজম এগুলাই পাবো, অন্য কিছু পাবা না। পরবর্তীতে তুমি ওই সব কিছু পেতে পারো। আর ভিকেএইচ এর আরেকটা ধারণা হচ্ছে তোমাদের, তোমরা যেহেতু শুধু ওই বই পড়ো যে গ্র্যানুলোমাটাস ইভিয়েটিস হবে, প্যানিভেটিস হবে। ইয়েস, কথা সত্য, গ্র্যানুলোমাটাস প্যানিভেটিস হতে পারে, বাট প্রিডোমিনেন্টলি এফেক্ট করে করয়েড। প্রচুর মেলানোসাইট করয়েডের ভিতরে আছে, করয়েডই আগে এফেক্টেড হয়। অ্যান্টেরিয়র সেগমেন্ট সাধারণত অত বেশি এফেক্টেড হয় না, মাইল্ড ফর্মে এফেক্টেড হয়। মাইল্ড ফিচার্স অফ অ্যান্টিবায়োটিস থাকতে পারে, যেমন এ ফিউ সেলস অ্যান্ড ফ্লেয়ার অ্যান্ড অলসো কেপি মে প্রেজেন্ট, স্মল অ্যামাউন্ট পেতে পারো, সাধারণত এর বেশি থাকে না। এটা কি চিকিৎসা দিবা মাশরুফা? পেশেন্টকে অ্যাকিউট কন্ডিশনে হসপিটালাইজ করে পালস থেরাপি দিব, দেন স্যার হ্যাঁ, জোরে বলো, জোরে। স্যার পালস থেরাপি দিব 3 দিন, তারপর স্যার 1 গ্রাম কি পার দিবা পালস থেরাপিতে? কেজি কি দিবা? মিথাইল প্রেডনিসোলন। তো সেটা বলো যে আইভি মিথাইল প্রেডনিসোলন দিব ফার্স্ট 3 to 5 ডেজ। কতখানি দিবা? স্যার পেশেন্টকে 1 গ্রাম পার কেজি করে দিতে হবে। 1 গ্রাম পার কেজি বডি ওয়েট করে আমরা প্রতিদিন দিব, পরপর 3 থেকে 5 দিন মিথাইল প্রেডনিসোলন ইনজেকশন দিব আইভি। তারপরে ওরাল দিব 1 মিলিগ্রাম পার কেজি প্রেডনিসোলন। তারপর স্যার অ্যাকর্ডিং টু ইনফ্লামেশন দেখে আমরা ট্যাপার করব। কতদিন দিবা? স্যার এগুলো লং ক্রনিক ডিজিজে লং কোর্স দিতে হয় 6 মান্থ পর্যন্ত। 6 মান্থ কি? আমরা তো বলি 9 মাস থেকে 1 বছর। 9 মাস স্টেরয়েড কতটুক ডোজ করে খাওয়াবা? ডোজ কত হবে? এরকম হাই ডোজে চলতে থাকবে? না না স্যার স্যার, লাস্ট ডোজটা 20 মিলিগ্রামের নিচে হবে না। নো নো নো, শোনো, যে কোনো ডিজিজে যখন আমরা স্টেরয়েড কন্টিনিউ করি তখন সেফ ডোজ হলো লেস দেন 10 মিলিগ্রাম, সাধারণত 5 to 7.5 মিলিগ্রাম দিতে হবে। 10 মিলিগ্রামের লেস দেন 10 মিলিগ্রাম is an established dose for chronic use. Long standing use of systemic steroid, you cannot give more than 10 milligram. 10 মিলিগ্রামের নিচে থাকতে হবে, বুঝতে পারছো?
এখন 10 মিলিগ্রামের নিচে তুমি যখন প্রথম 1 থেকে 1.5 মাস মনে করো হাই ডোজে খাওয়াইছো, তারপরে যখন টেপার করে যখন 10 মিলিগ্রামের নিচে চলে আসছো, তখন কিন্তু এই ডিজিজটা আবার রিকার করবে, ওই অবস্থায় বেড়ে যাবে। তো তার জন্য আমরা কি করব? ইমিউনোথেরাপি। এটা বলো না কেন, ইট ইজ এ মাস্ট ম্যান্ডেটরি when you first start methyl prednisolone 3 to 5 days, then you give oral prednisolone for high dose for 1 month, 4 to 6 weeks, and in addition you will start immunotherapy. That means mycophenolate mofetil 500 milligram twice daily, or you start methotrexate 10 milligram, 10 to 15 milligram per week, once a week, or you give Imuran, that is azathioprine 50 to 100 milligram, depending upon the severity and body weight of the patient. এগুলা এই স্টেরয়েডের সঙ্গে সঙ্গেই শুরু করতে হবে, কারণ তুমি যখন 6 সপ্তাহ পরে যখন তুমি স্টেরয়েডের ডোজ কমায় ফেলছো অনেক, তখন তোমার এই ইমিউনোথেরাপি কাজ শুরু করবে। যদিও তুমি 1 মাস আগে দিছো, কিন্তু মনে রাখতে হবে mycophenolate mofetil begins its work after 4 to 6 weeks or even after 2 months. তাদের কাজ শুরু করতে 2 মাস সময়, ইফেক্টিভ রেজাল্ট পেতে ইমিউন সিস্টেমকে সাপ্রেস করতে 2 মাস সময় লাগে, 1.5 থেকে 2 মাস সময় লাগে। এই জন্য আমরা 1.5 থেকে 2 মাস আগেই এটা ওষুধ শুরু করব স্টেরয়েডের সঙ্গে, কিন্তু এর ইফেক্টটা পাবো যখন আমার স্টেরয়েড লোডিং ডোজটা কমে যাবে, স্মল অ্যামাউন্টে চলে যাব, ওই সময় আবার ইমিউনোথেরাপি কাজ শুরু করবে। সেই জন্য আমাদের এগুলা প্রথমেই দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। এবং মনে রাখতে হবে ভিকেএইচ এর ট্রিটমেন্ট 9 মাস থেকে 1 বছর, 9 মান্থ টু 1 ইয়ার ট্রিটমেন্ট করতে হবে। এর আগে যদি বন্ধ করে দাও তাহলে এটা আবার রিকার করবে। আচ্ছা, এখন এরকম একটা ডিজিজে তুমি কি কি টেস্ট করবা অমিতাভ? এরকম ডিজিজ স্যার কমপ্লিট ব্লাড কাউন্ট করব, তারপর স্যার হচ্ছে ইমিউনোগ্লোবিলিন জি, তার হচ্ছে কমপ্লিট ব্লাড ইমিউনোগ্লোবিলিন এম কাউন্টে কি দেখবা? সিবিসি তে কি দেখবা? সিবিসি তে স্যার দেখবো হচ্ছে স্যার সেলগুলা দেখবো স্যার, ইনফ্লামেটরি সেলগুলা দেখবো স্যার। কি তারপরে হচ্ছে আশা স্যার করো, কি আশা করো? লিম্ফোসাইটোসিস থাকবে স্যার। কি জন্য? ডিউ টু ইনফ্লামেশন স্যার, ইনফ্লামেশন অফ দ্য লিম্ফোসাইট। কেন তোমার নিউট্রোফিল বেশি থাকবে না? হ্যাঁ, নিউট্রোফিল থাকবে স্যার, নিউট্রোফিলও বেশি থাকবে স্যার। নিউট্রোফিলও থাকবে, লিম্ফোসাইটও বেশি থাকবে। টোটাল কাউন্ট অফ নিউট্রোফিল বেড়ে যাবে, টোটাল কাউন্ট অফ লিউকোসাইট কাউন্ট বেড়ে যাবে। অনন্যা বলো, এখানে কি দেখতেছি? সিবিসি তে আমরা কি দেখব? স্যার এখানে যেহেতু রিনোমেটাস ডিজিজ হয়, ওই ক্ষেত্রে স্যার আমরা লিম্ফোসাইট কাউন্টটা বেশি পাবো। এটার জন্য করব তারপর সিবিসি, আর হচ্ছে কিছু না স্যার, ইএসআর আচ্ছা, সিআরপিও দেখবো, ইএসআরও দেখবো স্যার। ইএসআর বেশি থাকবে, ইএসআর বেশি থাকবে। এখন ইএসআর যদি তুমি 110 পাও তাহলে কি কি ডিজিজ সন্দেহ করবা? স্যার এই ক্ষেত্রে স্যার টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস। আর এগুলো আর টিউবারকুলোসিস আর স্যার ইমিউন কম্প্রোমাইজড কন্ডিশন গুলো। আর তার ইমন হবে। আর কি সন্দেহ করবা? মাল্টিফোকাল ডিজিজ, রেটিনা অ্যাপিয়ার্স দি মাল্টিফোকাল করোডাইটিস, তাই না? এই মাল্টিফোকাল করোডাইটিসের মোস্ট কমন কজ কি কি বলো? 3টা কজ বলো। টিউবারকুলোসিস, হ্যাঁ, তারপর সার্কোইডোসিস। শোনো, আমি তোমাদের একটা কথা বলি। ইনফেক্টিভ ডিজিজ বা ইনফ্ল্যামেটরি ডিজিজ যেটা
any type of lesion can produce তিনটা ডিজিজ আছে যেখানে any type of lesion can occur. That means panuveitis, postochoroiditis, focal, postochoroiditis, multifocal, diffuse, or intermediate uveitis or anteuveitis. Any type of uveitis can be produced by TSS, tuberculosis, sarcoidosis, and syphilis. মনে রাখতে হবে তিনটা ডিজিজ যে কোনো রকম লিশন প্রডিউস করতে পারে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে যদি মাল্টিফোকাল হয়, যদি তোমার ডিফিউজ হয়, এমনকি যদি ফোকাল হয় সেই ক্ষেত্রে বিশেষ করে করোয়েডাল লিশন ফোকাল, মাল্টিফোকাল আর ডিফিউজ, এক্ষেত্রে আমরা তিনটা ডিজিজ অবশ্যই আমাদের এক্সক্লুড করতে হবে। তা হলো টিউবারকুলোসিস, সার্কোইডোসিস এবং সিফিলিস। তাহলে বলো সিবিসি তে আমরা ইএসআর বেশি দেখব, তখন আমরা দুইটা কারণ আমরা মাথায় নিব যদি বেশি আসে। একটা হতে পারে যে তার এটা ওই টিউবারকুলোসিস অথবা সার্কোইডোসিস। আর কি করবা বলো অমিতাভ, বলো আর কি করবা? স্যার ইমিউনোগ্লোবুলিন জি এন্ড ইমিউনোগ্লোবুলিন এম করব স্যার। আরে এই ছেলেটা কি বলে না বলে আমার মাথায় ঢোকে না। কমন জিনিসগুলো বাদ দিয়ে ইমিউনোগ্লোবুলিন চলে গেছে। অনন্যা বলো। সিআরপি করব, হ্যাঁ, তারপর স্যার সেরাম এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম যেটা এটা করব। এক্সরে চেস্ট করবা না? তারপর হ্যাঁ স্যার চেস্ট এক্সরে করব। তো বলো না কেন, চেস্ট এক্সরে তে কি পাইতে পারো? স্যার চেস্ট এক্সরে তো হচ্ছে যে স্যার টিউবারকুলোসিসের জন্য স্যার যে কনসোলিডেশন টাইপলেশন ফোকাল লিশন পেতে পারি, ফোকাল একটা লিশন পেতে পারি। এটা কোথায় পাওয়া যায় বেশি? আপার লোবে বেশি পাওয়া যায়, এপিক্যাল ফোকাল লিশন। আর 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 কি পাওয়া যেতে পারে এক্সরে তে? bilateral hilar lymphadenopathy, হাইলার লিম্ফ এনলার্জমেন্ট, হাইলার লিম্ফ নোড এনলার্জমেন্ট যদি আসে কোনো ফোকাল লিশন নাই, তখন আমরা কি চিন্তা করব? সার্কোইডোসিস চিন্তা করব। আচ্ছা, তারপরে আর কি করব? স্যার সেরাম লাইসোজাইম এনজাইম মানটু করবা না? স্যার এমটি এমটি টেস্ট করব। ভিডিআরএল হ্যাঁ, পেয়েছে। আচ্ছা, মানটু টেস্ট যদি নেগেটিভ আসে তাহলে আমরা কি তাহলে চিন্তা স্যার করব? এই তিনটা সার্কোইডোসিস ESR হাই, মানটু নেগেটিভ, তাহলে এটা ইট গোজ ইন ফেভার অফ সার্কোইডোসিস। হাই ESR, নেগেটিভ মানটু টেস্ট এবং lymph node, hilar lymph node enlargement strongly goes in favor of sarcoidosis. তারপরে আমরা বলো সিরাম কি দেখবা? স্যার এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, লাইসোজাইম, এগুলা কেন বাড়ে? সার্কোইডোসিস হতে পারে। বাড়ে কেন? তুমি কিসে আছো? স্যার আমি স্যার এমএস? হ্যাঁ স্যার। এমএস হলে তো একটু বলা উচিত। এটা ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয় আছে। অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম লাংস এর ম্যাক্রোফেজ থেকে প্রচুর ওই এসি এনজাইম রিলিজ হয়। এই জন্য আমরা এসি লেভেল বেশি পাই, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম বেশি পাই। আচ্ছা যাই হোক, ওটা না জানলেও চলবে। তুমি বলো আর কি টেস্ট করবা? ব্লাডের আর কি টেস্ট করবা? তো ভিডিআরএল টিপিএইচে কোনটা করবা? যদি বলি একটা করতে? ভিডিআরএল স্যার। আনিলা ভিডিআরএল কেন টিপিএইচ এর যদি এক করি প্রথমেই? জি স্যার করা যায় টিপিএইচে। স্যার এটা ইনঅ্যাক্টিভ স্টেজও পজিটিভ আসে। আচ্ছা শোনো, এই শোনো এই পেশেন্টের টিপিএইচ করছি এবং টিপিএইচ এ পজিটিভ আসছে, তখন কি করবা? স্যার ভিডিআরএল করব। কেন?
স্যার টিপিএইচ এ যদি কখনো এফেক্টেড হয় ও আগে, ওই ক্ষেত্রেও টিপিএইচ এ পজিটিভ পেতে পারি। এই জন্য সারা স্যার জীবন অ্যাক্টিভ পজিটিভ কিনা। থাকবে। হ্যাঁ স্যার। আইজিজি টক্সোপ্লাজমা কি বলে তোমার স্পাইরোক্রিস্টিফোনেমা প্যালিডিয়ামের এগেনস্টে যে আইজিজি তৈরি হবে এটা সারা জীবন পজিটিভ থাকবে। সো সেটা অ্যাক্টিভ হোক আর ইনঅ্যাক্টিভ হোক সেটা পজিটিভ থাকবে। সুতরাং টিপিএইচএ পজিটিভ ডাজ নট ইন্ডিকেট দ্যাট দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম এনি অ্যাক্টিভ সিফিলিটিক লিশন। To confirm that the lesion is active due to syphilitic active lesion, we have to do VDRL. VDRL titer will be high in active lesion, and again the VDRL after giving treatment, VDRL level will be low again after successful treatment. But TPHA will remain positive even after successful treatment. The TPHA will remain positive. সেই জন্য আমাদের শুধু টিপিএইচএ করে ডিসিশন নেওয়া যাবে না, আমাদের ভিডিআরএলটাও দেখতে হবে। যদিও ভিডিআরএল নন স্পেসিফিক টেস্ট, বাট ফর prognostic purpose, for diagnostics purpose, VDRL has got some is important. স্যার এটা কোশ্চেন ছিল যে ইগ্রা আমরা করব কিনা স্যার, ইমিউনোগ্লোবুলিন রিলিজ আসছে। আমরা মান টু টেস্ট করে যদি নেগেটিভ পাই, নেগেটিভ কখন বলে অমিতাভ? স্যার সার্কোইডোসিস যদি হয় নেগেটিভ পাই আমরা, সেক্ষেত্রে নেগেটিভ টেস্টটাকে নেগেটিভ কখন বলে? less than 10 millimeter যদি স্যার ও ইন্ডুরেশন লেস হয় দেন 10, হ্যাঁ ওইটা স্যার। less than 5 আর 5 to 10 হচ্ছে ডাউটফুল কেস, তাই না? আর মোর দেন 10 স্ট্রংলি পজিটিভ। 12, 15, 20 পেলে এটা অবশ্যই পজিটিভ। এখন আমাদের যদি যখন আমরা সাধারণত বলি যে ইগ্রা টেস্ট করতে, দ্যাট মিন্স ইগ্রা মানে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন। বলো ইমিউনোগ্লোবুলিন স্যার রিলিজ আছে আর কি, গামা রিলিজ আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে স্যার ওই যে সাথে জিন এক্সপার্টও করা হয় স্যার, জিন এক্সপার্ট। ইগ্রা আর জিন এক্সপার্টের পার্থক্য কি? না স্যার এটা পারবো না স্যার। এই জন্য কথা কম বলবা, এটার সাথে জিন এক্সপার্টও করে দেয়। জিনিসগুলো ক্লিয়ারই না। ইগ্রা হচ্ছে একটা ব্লাড টেস্ট। আমরা ব্লাড নিয়ে আমরা যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস প্রোটিন পিপিডি, পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভস, আমরা অ্যান্টিজেন টিউবারকুলার অ্যান্টিজেন আমরা সাবকিউটেনিয়াসলি দিয়ে আমরা লিম্ফোসাইটের রিয়াকশনটা দেখি। লিম্ফোসাইটগুলি সেন্সিটাইজ যদি থাকে, memory lymphocyte, memory T cell, if they are sensitized against the mycobacterium antigen, they will react. They will produce a granuloma against that antigen. আমরা চামড়ার নিচে যে অ্যান্টিজেনটা ঢোকালাম, টিউবারকুলার অ্যান্টিজেন, সে ওখানে একটা ওই যে সেন্সিটাইজ, আমার বডিতে যদি টিউবারকুলোসিস আগে কখনো হয়ে থাকে, ঢুকে থাকে, তাহলে তার এগেনস্টে সেন্সিটাইজড হয়ে আছে মেমোরি টি সেল। সেই মেমোরি টি সেলগুলো তখন অ্যাক্টিভ হবে এবং এখানে একটা গ্রানুলোমা তৈরি করবে। সেই জন্য আমরা একটা নোডুল দেখতে পাবো, যেটাকে আমরা বলতেছি পজিটিভ নেগেটিভ, যেটা নোডুল একটা তৈরি হবে। কিন্তু আমরা ইগ্রা বা কোয়ান্টিফেরন টিবি গোল্ড টেস্ট, এই কোয়ান্টিফেরন টিবি গোল্ড টেস্টে কিউএফটি বলি, কোয়ান্টিফেরন টিবি গোল্ড টেস্ট, এখানে আমরা পেশেন্টের ব্লাড নিব। ব্লাড নিয়ে আমরা টেস্ট টিউবে দিব, 3টা টেস্ট টিউবে দিব। এই এক একটা টেস্ট টিউবের ওয়ালে আমাদের টিউবারকুলার অ্যান্টিজেন দেওয়া থাকবে। এই টিউবারকুলার অ্যান্টিজেন দেওয়া থাকলে আমার এখানে আমার ব্লাডের যে লিম্ফোসাইট আছে যারা চলে গেছে ওই ব্লাডের ভিতরে, ব্লাড থেকে তারা ওখানে একটা রিয়াকশন শো করবে, ফলে একটা কালার চেঞ্জ হবে, যেটা দেখে আমরা বুঝবো যে টিউবারকুলার অ্যান্টিজেন ইজ প্রেজেন্ট ইন দি পেশেন্ট ব্লাড। sensitized T lymphocyte is present in the patient body. তার মানে IGRA or quantiferon TB gold test is similar to MANTU test, but here MANTU is done where the antigen is introduced in our body, but IGRA is safe because if the patient is not previously affected by Mycobacterium tuberculosis,
we are giving antigen Mycobacterium into the patient's body. But in IGRA, we do not introduce any Mycobacterium antigen into the patient's body. Rather, we are collecting blood from the patient, and antigen is introduced in the blood externally in vitro. So it is safe than মান্টু। বলা হয় যে মান্টু টেস্ট করেও পৃথিবীতে 2-1 জনের টিউবারকুলোসিস হয়েছে, মান্টু টেস্ট করার পরে টিউবারকুলোসিস হয়েছে, আগে তার বডিতে কোনো টিউবারকুলার অ্যান্টিজেন ছিল না। আচ্ছা, যাই হোক, কিন্তু ইগরা হচ্ছে, আমরা বলি যে আমাদের দেশের জন্য ইগরা ইজ মোর ভ্যালুয়েবল, কারণ হচ্ছে যে যেহেতু পেশেন্ট যদি ইনঅ্যাক্টিভ, মান্টু টেস্টে আমরা বলতে পারি না যে পেশেন্ট যদি মান্টু টেস্ট পজিটিভ হয় দুইটা কারণে। একটা হচ্ছে পেশেন্ট, তোমার যদি ভ্যাকসিন নেওয়া থাকে তাহলে মান্টু টেস্ট পজিটিভ হবে, কারণ তোমার বডিতে আগে টিউবারকুলার অ্যান্টিজেন ঢোকানো হয়েছে, ফলে আমার বডির লিম্ফোসাইট তো সেন্সিটাইজড হয়ে আছে, সেই জন্য আমার এটা পজিটিভ হবে। অথবা আমার বডিতে যদি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ঢুকে থাকে, সেই জন্য আমার এটা পজিটিভ হবে। তাহলে এটা কিসের জন্য হলো? আগে ভ্যাকসিন দেওয়ার জন্য মান্টু পজিটিভ হলো, নাকি নতুন করে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ঢুকছে, সে আমার বডিতে ইনফেকশন করছে, সেই জন্য পজিটিভ হলো? এটা বোঝা যায় না। সো মান্টু টেস্ট ডাজ নট ইন্ডিকেট whether the disease is active or not, but it indicates that the patient is exposed to mycobacterial antigen. Same is true in case of IGRA, but বলা হচ্ছে ভ্যাকসিন নেওয়া থাকলে ইগরা পজিটিভ হবে না। সো যাদের ভ্যাকসিন নেওয়া আছে তাদেরকে যদি আমরা ইগরা করি এবং যদি পজিটিভ আসে, তাহলে আমরা সন্দেহ করি, নট কনফার্ম, সন্দেহ করি যে তার অ্যাক্টিভ টিউবারকুলোসিস হয়েছে। বোঝা গেছে কি? বুঝছো না বোঝো নাই? বুঝেছি স্যার। হ্যাঁ, বুঝেছি স্যার। বুঝো নাই? না, বুঝছি স্যার। স্যার, এটা কোন ভ্যাকসিনটা বোঝানো হয়েছে স্যার? কোন ভ্যাকসিন? কি আমরা বিসিজি ভ্যাকসিন নেই না ছোটবেলায়? আচ্ছা স্যার। ব্যাসিলাস ক্যালমেট গোয়েরিন, বিসিজি ভ্যাকসিন তো আমরা ছোটবেলায় নেই আমাদের দেশে, আমেরিকাতে নেয় না, কারণ ওদের দেশে ওদের এন্ডেমিক ফর্মে হয় না, আমাদের দেশে এন্ডেমিক ফর্মে হয়, ইন্ডিয়াতে এন্ডেমিক ফর্মে হয়। এই জন্য থিকলি পপুলেটেড কান্ট্রি, পোর পিপুল বেশি একসাথে থাকে, গ্যাদারিং করে থাকে, আমাদের দেশে টিউবারকুলোসিস অনেক বেশি। কিন্তু ইউরোপ আমেরিকাতে টিউবারকুলোসিস অনেক কম, সেই জন্য তারা রুটিন ভ্যাকসিন নেয় না। আচ্ছা, ও যেটা বলছে বলো তো, ফাহমিদা ফরিদ তারিন নাকি ইসলামিয়া? জি স্যার। তুমি বলো, এই যে জিন এক্সপার্ট যে বললো, ওই যে অমিতাভ আর ইগরা, জিন এক্সপার্ট কোনটা আর ইগরা কোনটা, পার্থক্য কি? স্যার স্যার যেটা স্যার জিন এক্সপার্ট যেটা বলেছেন স্যার, সেটা স্যার কোয়ান্টিফেরন টিবি গোল্ড টেস্ট, যেটা স্যার পেশেন্টের ব্লাড নিয়ে যেটা স্যার ও টেস্ট মাই হয়। গড, থামো বুঝছি। স্যার, জিন এক্সপার্ট হলো পিসিআর, জিন একটা এক্সপার্ট কাছ স্পুটাম থেকে দিয়ে নেওয়া করা হয়, হয়, পিসিআর স্পুটাম থেকে করা হয় স্যার। শোনো, জিন এক্সপার্ট হলো তোমার টিস্যু, হ্যাঁ, টিস্যু নেওয়া হবে, সেই টিস্যুটা লাংসের ফ্লুইড হতে পারে, সেই টিস্যুটা তোমার ভিট্রাস ফ্লুইড হতে পারে, সেই টিস্যুটা তোমার আদার কোনো আলসারেটিভ লিশন থেকে হতে পারে। যখন টিস্যু নিয়ে আমরা টিউবারকুলার জিন দেখব, সেটাই হলো জিন এক্সপার্ট। বুঝতে পারছো? আমরা এখানে ব্লাড না হবে না, জিন এক্সপার্টে আমরা অ্যাফেক্টেড টিস্যু থেকে ফ্লুইড নেওয়া হবে, এবং সেখানে যেমন পিসিআর, একজন বললো পিসিআর, ইয়েস ইট ইজ সিমিলার টু পিসিআর, সেম পিসিআর, অর্থাৎ আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলার জিন কে ডিটেক্ট করব, সেই জন্য এটা নাম হচ্ছে জিন এক্সপার্ট। এটা ইগরা না বা কিউএফটি না,
কোয়ান্টিফেরন টিবি গোল্ড টেস্ট এটাকে বলে না। ইগরার আরেকটা নাম হচ্ছে কোয়ান্টিফেরন টিবি গোল্ড টেস্ট। কোয়ান্টিফেরন টিবি গোল্ড টেস্ট, কোয়ান্টিফেরন মানে হচ্ছে এখানে আমরা কোয়ান্টিফাই করতে পারি, মানে হচ্ছে যেমন মান্টু টেস্টে আমরা এলিভেশন হয়েছে, এলিভেশন দেখে আমরা পজিটিভ বা নেগেটিভ এর বেশি বলতে পারি না, কিন্তু কোয়ান্টিফেরন টিবি গোল্ড টেস্টকে আমরা কোয়ান্টিফাই করি, অর্থাৎ যদি কোয়ান্টিটেটিভলি অনেক হাই রেজাল্ট হয়, টাইটারটা যদি অনেক হাই হয়, এই যে আমরা ব্লাড নিয়ে টেস্ট টিউবের ভিতর দিলাম, যে টেস্ট টিউবের ভিতরে টিবির অ্যান্টিজেন দেওয়া আছে, হ্যাঁ, সেটা যদি অনেক হাই হয় তখন এটাকে আমরা বলতে পারি যে এটা ইয়েস পেশেন্ট ইজ সাফারিং ফ্রম অ্যাক্টিভ টিউবারকুলোসিস। সেই জন্য এটার নাম হচ্ছে কোয়ান্টিফেরন টিবি গোল্ড টেস্ট। কোয়ান্টিফেরন টিবি প্লাস টেস্ট বলো তো কোনটা? একটা হচ্ছে কোয়ান্টিফেরন টিবি গোল্ড টেস্ট, আরেকটা হচ্ছে কোয়ান্টিফেরন প্লাস টেস্ট বা কোয়ান্টিফেরন টিবি গোল্ড প্লাস টেস্ট। প্লাস টেস্ট কোনটা আনিলা বলো? স্যার জানি না। কে বলবো একদম বলো তো দেখি। কোয়ান্টিফেরন প্লাস টেস্ট, কিউএফটি প্লাস টেস্ট, এটা গত কয়েক বছর ধরে চালু হয়েছে, আমাদের দেশেও হচ্ছে এটা, সুতরাং এটা জানতে হবে তোমাদের। স্যার অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়াম নাকি স্যার? না, অ্যাটিপিক্যাল মাইক্রো কোয়ান্টিফেরন টিবি গোল্ড টেস্ট হচ্ছে আমরা কোয়ান্টিফেরন টিবি গোল্ড টেস্টে আমরা 3টা টেস্ট টিউবে এই ব্লাডটা দেই, আর যখন আমরা টিবি কিউএফটি প্লাস টেস্ট করব তখন আমরা 4টা টেস্ট টিউবে দিব। একটা টেস্ট টিউবে আমরা বলতেছি যে ওই মানে আমাদের যে তোমরা তো সবাই জানো যে টিউবারকুলোসিস হচ্ছে টাইপ 4 হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন, তার মানে এটা হচ্ছে সেল মেডিয়েটেড হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন। এর টিবির এগেইনস্টে কোনো অ্যান্টিবডি তৈরি হয় না। আমার বডির যে সেল আছে টি লিম্ফোসাইট তারা সেন্সিটাইজড হয়ে থাকে, মেমোরি টি সেল বলি, সেন্সিটাইজড মেমোরি টি সেল। আমরা বলতেছি যে এই টি লিম্ফোসাইট 2 রকম আছে, একটা হচ্ছে CD4 হেল্পার টি সেল আর একটা হচ্ছে CD8 সাইটোটক্সিক টি সেল। তো কোয়ান্টিফেরন টিবি গোল্ড টেস্টে আমরা যে রিয়াকশনটা দেখি সেই রিয়াকশনটা থেকে CD4 টি হেল্পার সেলের রিয়াকশন আর CD8 সাইটোটক্সিক টি সেলের রিয়াকশন দেখার জন্য নতুন আবিষ্কার হয়েছে যে আরেকটা টেস্ট টিউবের ভিতরে নেওয়া হবে, সেখানে দেখা যাবে CD8 সাইটোটক্সিক টি লিম্ফোসাইটের রিয়াকশন। যদি আমরা CD4 এবং CD8 দুইটা সেলেরই রিয়াকশন সেন্সিটাইজড হয়, রিয়াকশন পজিটিভ হয়, তখন এটা আরো বেশি ডায়াগনস্টিক ফর টিউবারকুলোসিস। এই জন্য এখন নতুন আসছে কিউএফটি প্লাস টেস্ট। কিউএফটি প্লাস টেস্টে 4টা টেস্ট টিউব নেওয়া হবে। এখানে 1 টেস্ট টিউবে আমরা দেখব সেন্সিটাইজেশন অফ দি টি হেল্পার সেল বা CD4 সেল, আরেকটা টেস্ট টিউবে আমরা দেখব সেন্সিটাইজেশন অফ দি সাইটোটক্সিক টি লিম্ফোসাইট মানে CD8 সেলের। বুঝতে পারছো? জি স্যার। তাহলে প্রথম কথা হচ্ছে এরকম একটা মাল্টিফোকাল কোরিওরেটিনাইটিস আসলে আমাদের প্রথম 3টা টেস্ট অবশ্যই করতে হবে। একটা হচ্ছে টিউবারকুলোসিসের জন্য, সার্কোইডোসিসের জন্য এবং আমার সিফিলিসের TSS, আমি সংক্ষেপে বলি TSS, টিউবারকুলোসিস, সার্কোইডোসিস, সিফিলিস। মনে রাখতে হবে টিউবারকুলোসিস, সার্কোইডোসিস, সিফিলিস can do any ocular disease. Even in the lead, they can produce lead tumor, that is tumor-like mass. So nodule formation থাকতে পারে lead-এ. Even the lacrimal sac is involved. Chronic dacrocystitis can also occur by tuberculosis, syphilis দ্বারা হতে পারে। lacrimal gland infection হতে পারে। আমাদের
কনজাংটিভাইটিস হতে পারে, ঠিক আছে? তারপরে তোমার অ্যান্টিবায়োটিস হতে পারে, স্ক্লেরাইটিস হতে পারে, এপিস্ক্লেরাইটিস হতে পারে। এভরিথিং ক্যান অকার বাই টিউবারকুলোসিস, সিফিলিস, সার্কোইডোসিস, এনিথিং। ভাস্কুলাইটিস হতে পারে। আচ্ছা, এইটা একটু বর্ণনা করো একজন মামুন, এনআইআর মামুন বর্ণনা করো। Sir, there is a sir, upper temporal vascular arcade looks like the white lesion. জোরে জোরে শুনতে পাই না। Sir, the white, sir, perivascular whitish lesion. আর একটু মুখের কাছে নাও। তুমি কি মোবাইলে আছো? জি স্যার। মোবাইলটা কাছে নাও, মুখের কাছে নাও। Sir, perivascular whitish lesion affect in the upper vascular temporal vascular arcade, and sir, with associated with interretinal hemorrhage. Sir, film shape hemorrhage are also ইন্টাররেটিনাল হেমোরেজ মানে কি? এই ছেলে, ইন্টাররেটিনাল হেমোরেজ কি আবার? হ্যাঁ, ইন্টাররেটিনাল হেমোরেজ কি? হেমোরেজটা ডিসক্রাইব করো। sir, hemorrhage, peripapillary hemorrhage, upper superior nasal part of the disc, above the superior nasal disc, above the superior nasal part above, and হ্যাঁ, হচ্ছে না, also তোমার কথা হচ্ছে না। আই এম নট স্যাটিসফাইড। এই অনন্যা বলো, কি হচ্ছে এখানে, কি আছে ফাইন্ডিংস বলো। Sir, perivascular whitish lesion on superior temporal arcuate, and there is splinter hemorrhage, dot blot hemorrhage, and retinal hemorrhage is also present in upper কোথায় তোমার nasal. স্প্লিন্টার হেমোরেজ কোথায় পাইছো? Sir, ভেসেলের পাশে কিছু কিছু মনে হচ্ছে যে স্যার। এগুলা স্প্লিন্টার হেমোরেজ, এগুলা ফ্লেম শেপেড হেমোরেজ না? স্যার সরি, flame shaped hemorrhage স্যার। এটা নার্ভ ফাইবার লেয়ারে হেমোরেজ, সব ফ্লেম শেপেড হেমোরেজ। আর কি আছে? flame shaped hemorrhage. তুমি ভেসেল বললে আমি মানবো? ভেসেল বললে তো মানবো না, এটাকে তোমার বলতে হবে এটা কি ভেন না আর্টারি। স্যার এটা হচ্ছে স্যার ভেইন ভাস্কুলাইটিস স্যার। তাহলে তুমি এটা বলো না কেন? এটাকে কি বলে? পেরিভাস্কুলার হোয়াইটিশ লিশন বলে না কি বলে? স্যার পেরিভাস্কুলার শেথিং। হিটিং বলে? কাফিং, কাফিং, পেরিভাস্কুলার কাফিং, বা বলতে পারো ইনফ্ল্যামেটরি এক্সুডেট। হোয়াইটিশ এক্সুডেট ইজ প্রেজেন্ট অ্যারাউন্ড দি আপার টেম্পোরাল ভেন, বা কাফিং ইজ প্রেজেন্ট। পেরিভাস্কুলার এটাকে বলা হয় কাফিং। শীতিং বলে যখন তোমার সাদা হয়ে যাবে এবং মার্জিনটা ফ্লাফি হবে না। ওই যে দেখো, আমি রেটিনার ক্ষেত্রে বলছিলাম, এখানেও বলতেছি যে দিস এক্সুডেটিভ কাফিং, দেখো এখানে একদম মার্জিনটা ইরেগুলার এবং ফ্লাফি মার্জিন, ইরেগুলার ফ্লাফি মার্জিন ইন্ডিকেটস অ্যাক্টিভ লিশন। কিন্তু যখন ভাস্কুলাইটিস হয়ে একটা পেশেন্টের, আমি এখানে নাই, এখানেও দেখো ভাস্কুলাইটিসে আমার কি হচ্ছে, হোয়াইটিশ লিশন, পেরিভাস্কুলার কাফিং দেখা যাচ্ছে ডিউ টু ডিপোজিশন অফ ইনফ্ল্যামেটরি এক্সুডেট অ্যারাউন্ড দি ব্লাড ভেসেল ওয়াল। এটা হচ্ছে অ্যাক্টিভ লিশন। আর আমরা যদি, আচ্ছা আরেকদিন দেখাবো, এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফ্ল্যামেটরি এক্সুডেট, পেরিভাস্কুলার কাফিং ইজ প্রেজেন্ট অ্যারাউন্ড দি আপার temporal vein, and disc is also edematous, disc margin blood. তাহলে এইটা আমরা flame shaped hemorrhage is present। আর এই হেমোরেজটা কে বলবে? এটা কি? প্রি-রেটিনাল। এটা প্রি-রেটিনাল হ্যামোরেজ স্যার। Patch of pre-retinal hemorrhage present superior nasal to the superior disc, nasal quadrant, superior nasal to the disc, একটা pre-retinal hemorrhage। তাহলে এখন বলো এটা কি কেস? vasculitis retinitis. বলো জোরে বলো, মামনের কথা শুনবো না আমি। ভাস্কুলাইটিস রেটিনি। আচ্ছা, এই ভাস্কুলাইটিস রেটিনি উইথ কি হয়েছে? এই ফ্লেম শেপেড হেমোরেজ কেন হয়েছে?
ভেনাস অবস্ট্রাকশনের কারণে ফ্লেম শেপেড হেমোরেজ হচ্ছে ডিউ টু ব্রাঞ্চ রেটিনাল ভেন অক্লুশন। বিআরভিওতে যেরকম আমরা ফ্লেম শেপেড হেমোরেজ পাই একটা সেক্টরে, এখানেও তাই হয়েছে। ডিউ টু ইনফ্লামেশন ইন দি ভেসেল ওয়াল, thrombosis develops within the thrombosis of the retinal vein occurs, so there is branch retinal vein occlusion. At least আমরা এটাকে বলি ভাস্কুলাইটিস রেটিনি। তাহলে রেটিনাল ভেন ইনভলভ হয়েছে, ভাস্কুলাইটিস। আর্টারি দেখো, এই যে আর্টারিটা দেখো, আর্টারি কিন্তু ইনভলভ হয়নি। এটা হলো রেটিনাল আর্টারি। আর একটা ব্রাঞ্চ দেখা যাচ্ছে, এই যে এখানে একটা ব্রাঞ্চ দেখা যাচ্ছে, এই আর্টারিটা ইনভলভ হয়নি, ইনভলভ হয়েছে রেটিনাল ভেন। তাহলে ভেন ইনভলভ হয়েছে, আমরা কি কি জিনিস সন্দেহ করব ইটিওলজি হিসাবে? সার্কোইডোসিস, সার্কোইডোসিস, টিউবারকুলোসিস, ক্যান্ডেল ওয়াক্স ড্রিপিং। না, একটা কার সাথে কি বলে দেয়? ক্যান্ডেল ওয়াক্স ড্রিপিং তো এখানে নাই। তুমি এটা কেন বলতেছো? তুমি তো খুব ভালো বলছো। এটা হচ্ছে টিউবারকুলোসিস, সার্কোইডোসিসে প্রেডোমিনেন্টলি রেটিনাল ভেন এফেক্টেড হয়, রেটিনাল ভেনে ইনফ্লামেশন হয় টিউবারকুলোসিস এবং সার্কোইডোসিসে। সার্কোইডোসিসে আমরা ক্যারেক্টারিস্টিক ক্যান্ডেল ওয়াক্স ড্রিপিং পাই, টিউবারকুলোসিস সাধারণত এটা পাই না, কিন্তু ভেন এফেক্টেড হয়। আর আমরা আরেকটা ছবি দেখাইছিলাম, এই যে এখানে দেখো রেটিনাল আর্টারিতে ইনভলভ হয়েছে। এই যে ভেনটা চলে গেছে, ভেন এফেক্টেড হয়নি, কিন্তু আর্টারি ইনভলভ হয়েছে, আর্টারাইটিস হয়েছে। আর্টারাইটিস কিসে কিসে হয়? সিফিলিসে হতে পারে স্যার। আর্টারাইটিস হলে আমরা প্রথমে চিন্তা করব ভাইরাল ইনফেকশন। ভাইরাল ইনফেকশনে আর্টারি ইনভলভ হয়। তারপরে টক্সোপ্লাজমোসিসে যে ভাস্কুলাইটিস হয়, সেখানে টক্সোপ্লাজমোসিসে আর্টারাইটিস হয়। কাইরিলিস আর্টারাইটিস নাম শুনছো? টক্সোপ্লাজমোসিসে যে আর্টারাইটিস যে হয়, সেটাকে আমরা বলি কাইরিলিস আর্টারাইটিস। টক্সোপ্লাজমোসিসে দেখবা অ্যাডজাসেন্ট রেটিনার ব্লাড ভেসেলে ইনফ্লামেশন থাকে, আর্টারিতে ইনফ্লামেশন থাকে। এখানে অত ভালো এই যে এখানে একটা আর্টারিতে দেখা যাচ্ছে একটু আর্টারি ইনফ্লামেশন আছে। স্যার এই কেসটা আমরা স্যার ওল্ড বিআরবিও কেন বলবো না স্যার? এটা ওল্ড বিআরবিও কেন বলবো না? খুবই ভালো কথা বলছো। আমরা একটু দেখি। এই যে এটা কি, এই অমিতাভ ডিসক্রাইব করো, এখানে কি কি আছে? অপটিক ডিস্ক, সাইজ, শেপ নরমাল, মার্জিন। আরে পজিটিভ ফাইন্ডিং বলো, ডিস বলা লাগবে না, তুমি এইদিকে যা আছে তাই বলো। Sir, positive findings in peripheral retina. At the center of the macula, there is hemorrhage and cotonal spot is present. Vein is tortuous and mildly dilated, and hard exudate present in inferior region of the macula, sir. এটা স্যার ওল্ড বিআরবিও মনে হচ্ছে। ওল্ড বিআরবিও স্যার। এটা ওল্ড কেন বললা? এটা হচ্ছে স্যার এই যে স্যার ইসকেমিক চেঞ্জ আছে স্যার। গোস্ট ইসকেমিক চেঞ্জ তো শুরু থেকেই আছে। গোস্ট শোনো, অ্যাক্টিভ ফ্রেশ বিআরবিও বা ফ্রেশ সিআরবিওতে আমরা সাধারণত হেমোরেজ দেখতে পাই, কটন স্পট দেখতে পাই, হার্ড এক্সুডেট দেখতে পাই না। হার্ড এক্সুডেট ইজ ভিজিবল when the hemorrhage is reduced. হেমোরেজ যখন কমে যায় তখনই আমরা কেবল হার্ড এক্সুডেট গুলো দেখতে পাই। সো প্রেজেন্স অফ হার্ড এক্সুডেট and the less amount of hemorrhage when most of the hemorrhage are absorbed. এখানে আসলে হিউজ একটা হেমোরেজ ছিল, এই হেমোরেজটা অ্যাবজর্ব করে গেছে। এন্ড আমরা একটা মেয়েকে বলতেছিল যে ঘোস্ট ভেসেল,
আমরা একটা হোয়াইট ভেসেল দেখতে পাচ্ছি। One of the branch of the retinal vein is become white in appearance, and the upper temporal retinal vein is some part is not visible near the disc. The vessel is not visible at all. So it is a case of old BRVO. Old এর sign হলো hemorrhage is reduced, hard exudate appears. কটন স্পট এখানে আছে, কটন স্পট নাও থাকতে পারতো। ওল্ড বিআরভিওতে সাধারণত কটন স্পট থাকে না, বা থাকলেও মানে অ্যাবজর্বিং স্টেজে থাকে আর রিজলভিং স্টেজে থাকে। মেইনলি যেটা থাকবে ওল্ড হেমোরেজ, ওল্ড ভাস্কুলার শীতিং থাকবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ঘোস্ট ভেসেল, এইটাকে আমরা বলতেছি শীতিং, এটা পেরিভাস্কুলার কাফিং না। এখানে দেখো ইনফ্ল্যামেটরি এক্সুডেট আমরা যেটা দেখলাম ওখানে, এখানে দেখো, এখানে আমরা যে পেরিভাস্কুলার কাফিং দেখতে পাচ্ছি, দ্যাট মিনস ইনফ্ল্যামেটরি এক্সুডেট অ্যারাউন্ড দি ব্লাড ভেসেল। এদের যে চেহারা, এদের চেহারাটা হচ্ছে ইরেগুলার মার্জিন, দি হোয়াইট কাফ ইজ ইরেগুলার and margin is fluffy, but when there is inflammation has subsided, then the sheathing এর ক্ষেত্রে এখানে এই যে ভেসেলটা দেখা যাচ্ছে না, কারণটা কি? এর কারণ হচ্ছে এর ওয়াল দিয়ে একটা শীতিং হয়ে গেছে, সাদা হয়ে গেছে। ওয়ালটা সাদা হয়ে যাওয়ার কারণে ভিতরে হয়তো ব্লাড আছে সামান্য অথবা নাই, এইটা দেখা যাচ্ছে একটা শীতিং হিসেবে। মানে এর মার্জিনটা তোমার ইরেগুলার না, এই সাদার মার্জিনটা ইরেগুলার না এবং ফ্লাফি মার্জিন না, একটা স্মুথ মার্জিন সিমিলার টু ব্লাড ভেসেল। সেই জন্য এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে শীতিং। ক্লিয়ার হয়েছে এখন অমিতাভ? স্যার তো ফাইব্রোভাস্কুলার মেমব্রেনও থাকতে পারে স্যার। হ্যাঁ স্যার ওল্ড কেসের ক্ষেত্রে ফাইব্রোভাস্কুলার মেমব্রেনও তো থাকতে পারে স্যার নাকি? তোমার কথা তো আমি শুনতে পাচ্ছি না, আমি তোমার কথার উত্তর দিব কি? স্যার ফাইব্রোভাস্কুলার মেমব্রেনও তো থাকতে পারে স্যার, মানে ফাইব্রোভাস্কুলার, স্যার ফাইব্রোভাস্কুলার যে পলিফারেশন বা মেমব্রেন স্যার, এটাও তো থাকতে পারে ওল্ড কেসের ক্ষেত্রে স্যার। কি বলে না বলে, ওল্ড বিআরভিওতে তোমার যদি নিউ ভেসেল হয়, that vessel will be irregular fibrovascular membrane, that is different thing, এটা এটার সাথে মিলায় না। শীতিং কি স্যার অলওয়েজ কাফিং এর কনসিকুয়েন্স হবে? হ্যাঁ, শীতিং সাধারণত ইনফ্ল্যামেশন যখন সাবসাইড করে যায় তখন আমার শীতিং হয়। হ্যাঁ, শীতিং সবসময় ইনফ্ল্যামেশনের জন্য হয় তা না। যেমন মনে করো সেনাইল আর্টারিওস্ক্লেরোসিসে আমরা বলছি শীতিং হয়। যেমন আমরা বলি কপার ওয়ারিং, তারপরে বলি সিলভার ওয়ারিং। এই সিলভার ওয়ারিং মানে কি বলো তো? এটা স্যার হচ্ছে নরমালি আর্টেরিয়াল ওয়াল গুলো হচ্ছে স্যার ট্রান্সপারেন্ট থাকে, যখন স্যার ওখানে চেঞ্জ হয়ে যায় ডিউ টু ক্রনিক হাইপারটেনশন, তখন তো একটা রিফ্লেক্স আসে, এটা দেখতে সিলভার বা কপার ওয়ারিং এর মতো লাগে। কপার ওয়ারিং আর সিলভার ওয়ারিং এর পার্থক্য কি? স্যার ইনিশিয়ালি যদি কিছু রিফ্লেক্স আসে ওই ক্ষেত্রে হচ্ছে স্যার কপার ওয়ারিং, দেন একদম না আসলে স্যার এটাকে সিলভার ওয়ারিং হয়ে যায়। কপার ওয়ারিং মানে হচ্ছে ওইখানে ব্লাড ভেসেলটা কপারের মতো দেখা যাবে, তামার তারের মতো দেখা যাবে। কেন দেখা যাবে? কারণ দি ওয়াল অফ দি ভেসেল is translucent, partially opaque, so still some reflex is coming, red reflex is coming through this partially opaque wall, so it is copper wire. But when the wall is fully opaque due to deposition of collagen tissue, then no reflex is comes from the blood within the blood vessel, then it is whitish in appearance or silver like, so it is called silver wearing.
তাহলে প্রথম কথা হচ্ছে অ্যাক্টিভ ভাস্কুলাইটিসে এখানে দেখো, এখানে কিন্তু আমরা বিআরভিও বলছি না, এখানে আমরা পেরিভাস্কুলার কাফিং আছে, হেমোরেজ আছে, অ্যাডজাসেন্ট রেটিনাতে হেমোরেজ আছে। হ্যাঁ, এটা একটা অ্যাক্টিভ ভাস্কুলাইটিস, এটাও একটা অ্যাক্টিভ ভাস্কুলাইটিস। ডিস্কে গ্র্যানুলোমা ফর্মেশন হয়েছে সার্কোইডোসিসের কেস। সার্কোইডোসিসের ভাস্কুলাইটিসের পিকুলারিটি হলো, আমরা আগেই বলছি যে টিউবারকুলোসিস এবং সার্কোইডোসিস, সেখানে রেটিনাল ভেইন প্রাইমারিলি এফেক্টেড হয়, এবং সার্কোইডোসিসের আরেকটা পিকুলারিটি হলো যে এখানে সেগমেন্টেড ভাস্কুলাইটিস হয়। দেখো সেগমেন্ট ধরে ভাস্কুলাইটিসটা হয়েছে। সেগমেন্টেড ভাস্কুলাইটিস ইজ এ characteristic features of sarcoid vasculitis. In addition to vasculitis, you may get sarcoid nodule on the retina. You may get sarcoid granuloma on the disc, that is disc edema, and you may get, in addition to vasculitis, you may get granulomatous lesion, choroidal granulomatous lesion in the inferior part of the retina. Retinar inferior part এ সাধারণত সার্কয়েড গ্রানুলোমা গুলা সাধারণত রেটিনাল ইনফোর পার্টে থাকে। তাহলে এই পেশেন্টের আমরা কি কি ইনভেস্টিগেশন করব? টিউবারকুলোসিস আর সার্কোইডোসিস। আচ্ছা, আরেকটা কথা ওই প্রসঙ্গে আসি একটু, ওইটাতে ঠিকই বলছো, টিউবারকুলোসিস সার্কোইডোসিস টেস্ট করতে হবে। আচ্ছা, এই পেশেন্টটা মনে করো একটা ইয়াং ছেলে, এর বয়স হলো 25 বছর, তার এরকম বিআরবিও হয়েছে। তাহলে এখানে তুমি কি চিন্তা করবা, কি টেস্ট করবা টু ফাইন্ড আউট দি কজ বের করার জন্য কি টেস্ট করবা? CD4 cell count. এটাও স্যার টিউবারকুলোসিস, সিফিলিস, এদিকে স্যার আগাবো। অনন্যা বলো। স্যার CD4 সেল কাউন্ট কি দেখতে হবে স্যার? প্রথম কথা হচ্ছে তোমার ভেনাস অক্লুশন, রেটিনাল ভেন অক্লুশনের কজ গুলো বলো দেখি। স্যার ভেনাস অক্লুশনের কজ হচ্ছে স্যার থ্রোম্বোএম্বোলাই। না, এইভাবে বললে হবে না। হাইপারটেনশন, ডায়াবেটিস। এম্বোলাই আবার ভেনে যায় কেমনে? এই মেয়ে, এম্বোলাস ভেনে যাবে কিভাবে? এম্বোলাস আর্টারি থেকে উঠে আর্টারি দিয়ে রেটিনাতে আসছে, তারপরে ক্যাপিলারি দিয়ে পার হয়ে ভেনিউল দিয়ে বড় ভেনে এসে ঢুকতে পারবে? এম্বোলাস, থ্রোম্বোএম্বোলাই বলো কেন? বলো থ্রোম্বাস। থ্রোম্বোসিস ইজ দ্য মোস্ট, মানে ইজ দ্য কজ অফ রেটিনাল ভেন অক্লুশন। থ্রোম্বোসিস বিভিন্ন কারণে হতে পারে। এম্বোলিজম থেকে ভেনে হয় না, এম্বোলিজম থেকে আর্টারি অক্লুশন হয়। কিন্তু থ্রোম্বোসিসটা কি কারণে হয়? রেটিনাল ভেনে থ্রোম্বোসিস, ব্রাঞ্চ রেটিনাল ভেন হোক বা সেন্ট্রাল রেটিনাল ভেন, থ্রোম্বোসিস কেন হয়? স্যার স্মোকিং, ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপারলিপিডিমিয়া। এটা হচ্ছে তুমি যদি একজন ওল্ড এজের ক্ষেত্রে বলো, যার হাইপারটেনশন আছে, যার ডায়াবেটিস আছে, হাইপারলিপিডিমিয়া আছে, তার ক্ষেত্রে এটা ঠিক আছে। যে একটা ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে ওই যে ব্লাড ক্লটিং বা এগুলো জোরে বলো, জোরে সুমাইয়া, জোরে বলো। স্যার ব্লিডিং ডিসঅর্ডার, থ্রোম্বোএম্বোলিক থ্রোম্বোফিলিয়া, ডিসঅর্ডার। ব্লিডিং ডিসঅর্ডার, এগুলো স্যার এক্সক্লুড করতে হবে। শোনো আমার কথা শোনো, থ্রোম্বোসিসের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে ড্যামেজ টু দি ভাস্কুলার এন্ডোথেলিয়াম, তাই না?
এন্ডোথেলিয়াম যখন ড্যামেজ হয় আমরা ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপারলিপিডিমিয়া এইসব ক্ষেত্রে আমার হতে পারে ড্যামেজ। ইভেন যেটা বলছো স্মোকিং হতে পারে ড্যামেজ টু দি এন্ডোথেলিয়াম। কিন্তু নট অনলি এই ড্যামেজ শুধুমাত্র এই কারণে হয় না, আমরা বলছি ড্যামেজ টু দি ভেসেল ওয়াল অর ব্লিডিং ডিসঅর্ডার, অর তোমার ব্লিডিং ডিসঅর্ডার না, আমি বলবো যে মানে দ্যাট ইজ কোয়াগুলেটিভ, হাইপার কোয়াগুলেটিভ কোয়াগুলেশন অথবা ভিসকোসিটি বেড়ে যায়। ভিসকোসিটি বেড়ে গেল অথবা কোয়াগুলেবিলিটি অফ দ্য ব্লাড যখন বেড়ে যায়, ভিসকোসিটি অফ দ্য ব্লাড বেড়ে যায়, অথবা ওয়ালে যখন এন্ডোথেলিয়াল ড্যামেজ হয়, এই এন্ডোথেলিয়াল ড্যামেজ যেটা মোস্ট কমন কজ তোমরা বলছো ডায়াবেটিস, হাইপারটেনশন। In addition to this, vessel wall is damaged by inflammation. Inflammation in the wall may occur in many diseases. যেমন বলো কিছু ইনফ্ল্যামেটরি ডিজিজ বলো যেখানে ভেসেল ওয়ালে ইনফ্ল্যামেশন হয়। এসিলি হবে, টিউবারকুলোসিস, হাইপারহোমোসিস্টেমিয়া। না, হাইপার হোমোসিস্টিনিউরিয়া ওটা এন্ডোথেলিয়াল ড্যামেজ। হোমোসিস্টিনিউরিয়া বা হোমোসিস্টিনিমিয়া এটা হচ্ছে হোমোসিস্টিনিমিয়া বা হোমোসিস্টিনিউরিয়াতে এন্ডোথেলিয়াল ড্যামেজ হয়। আমরা বলবো যে ইনফ্ল্যামেটরি ইয়াং বয়সে যদি তোমার ভিআরভিও হয় বা সিআরভিও হয়, তখন তোমাকে খুঁজতে হবে ইনফ্ল্যামেটরি ডিজিজ অফ দি ওয়াল অর দি ডিজিজ অফ দি ব্লাড। That means where the viscosity of the blood is increased. Viscosity of the blood বেড়ে যায় মানে ব্লাডটা ঘন হয়ে যায়, তখন ব্লাডের স্বাভাবিক ফ্লো থাকে না, ফলে ব্লাডটা ক্লট করে যায়। ভিসকোসিটি বেড়ে যায় এমন কয়েকটা অসুখের নাম বলো আনিলা। তার পলিসাইথেমিয়া, মাল্টিপল মাইলোমা, হোমোসিস্টেনিমিয়া। হোমোসিস্টিনিতে ভিসকোসিটি পারে না। পলিসাইথেমিয়া ভেরা ঠিক বলছো। মাল্টিপল মাইলোমা আমরা বলতে পারি যে ওখানে ভিসকোসিটি বেড়ে যাবে, যেহেতু সেলের পরিমাণ অনেক বেশি, ফলে ব্লাডটা ঘন হয়ে যাবে, এটা ঠিক আছে। কিন্তু প্রোটিন বেড়ে যায় এমন একটা অসুখের নাম বলো যেখানে প্রোটিন গামা গ্লোবুলিন বেশি হয়ে যায়। ওয়ালডেনস্ট্রম ম্যাক্রোগ্লোবুলিনিমিয়া। গ্লোবুলিন গুলো অনেক বড় বড় থাকে এবং প্রোটিনের গ্লোবুলিনের পরিমাণ বেড়ে যায় বেশি। এই একটা ডিজিজ আছে যেখানে তোমার ভিসকোসিটি বেড়ে যাবে, যেমন থ্রম্বোসাইটোসিস। থ্রম্বোসাইটোসিস মানে প্লেটলেট কাউন্ট যদি 7 লাখের বেশি হয়ে যায় তাহলে মানুষের ব্লাড থ্রম্বোসিস হয়ে যাবে। when the platelet count is more than 7 lakhs, তখন আমরা জানি যে প্লেটলেট কাউন্ট হচ্ছে 1.5 লাখ থেকে 3.5 লাখ পর্যন্ত। কিন্তু যখন এটা 7 লাখের উপরে উঠে যাবে, থ্রম্বোসাইটোসিস হবে, তখন আমাদের ব্লাডটা ক্লট করে যাবে। এরকম কন্ডিশন গুলো দেখতে হবে। আর একটা দেখতে হবে যে আমাদের কিছু অ্যান্টি ক্লটিং ফ্যাক্টর আছে যেগুলো ক্লট হতে দেয় না, যেমন অ্যান্টিথ্রম্বিন 3, প্রোটিন এস, প্রোটিন সি, এগুলো হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, অ্যান্টি ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, ক্লট করতে দেয় না। এই জিনিসগুলো আমাদের খুঁজতে হবে। ইনফ্ল্যামেটরি ডিজিজ খুঁজতে হবে, যেমন আমার এসএলই, পলিআর্টারিটিস নোডোসা, এগুলোতে আমার ব্লাড ভেসেল ওয়ালে ইনফ্ল্যামেশন হয়। তখন ইয়াং বয়সে যদি হয় তখন আমরা ব্লাডের ডিসঅর্ডার যেখানে ভিসকোসিটি বেড়ে যায়, অথবা ব্লাডে তোমার অ্যান্টিক্লটিং ফ্যাক্টর গুলো কমে যায়, প্রোটিন এস ডেফিসিয়েন্সি, অ্যান্টিথ্রম্বিন 3 ডেফিসিয়েন্সি, এই ক্ষেত্রে আমরা তখন ওইগুলো খুঁজবো ইয়াং বয়সে, অথবা ওই সমস্ত ডিজিজ খুঁজবো যেখানে ব্লাড ভেসেল বলে ইনফ্ল্যামেশন হয়। এবং বেশিরভাগ বিআরভিও ইয়াং বয়সে বা সিআরভিও ইয়াং বয়সে ট্রিটমেন্ট হয় স্টেরয়েড, সিস্টেমিক স্টেরয়েড দিতে, কারণ এখানে ওয়ালে ইনফ্ল্যামেশন থাকে। আমরা যদি ব্লাডের ডিসঅর্ডার না পাই তখন আমরা ওয়ালের ডিজিজ মনে করতে পারি এবং সেক্ষেত্রে স্টেরয়েড দিলে পেশেন্ট অনেক ভালো হয়ে যায়।
আচ্ছা, এখানে একটা প্রশ্ন করব। এই যে এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ উপরে একটা ম্যাকুলার হোল, এবং ওসিটি তে এটা কনফার্ম এটা ম্যাকুলার হোল। এই ম্যাকুলার হোলে আমরা কি সার্জারি করি? ম্যাকুলার হলে স্যার, হ্যাঁ, ম্যাকুলার হলে স্যার প্লাসমার ভিট্রেক্টমি করব, এয়ার ফ্লুইড এক্সচেঞ্জ করব, নো এন্ডোলেজার এন্ড হচ্ছে সিলিকনের ইমপ্লান্ট করব স্যার। আইএলএম পিলিং করবো স্যার। পিলিং করতে হবে। ইন্টারনাল পিলিং করব। সিলিকনের কি জন্য দিবা? না স্যার, সিলিকনাল দিব না স্যার। তুমি একটা জিনিস খেয়াল করছো, প্রতিটা অ্যান্সারের মধ্যে কিছু ভুল অ্যান্সার দিচ্ছ। টেম্পোনেটিং এজেন্ট বলতে পারি স্যার আমরা। এখানে টেম্পোনেট হিসেবে কি দিব? গ্যাস দিব স্যার। কি গ্যাসের নাম বলো একটা। C3F8 স্যার। পুরো নাম বলো। পারফ্লোরোপ্রোপেন। হ্যাঁ, কি বলো? F8 তে কি বোঝায়? F8 প্রোপেন স্যার। হ্যাঁ প্রোপেন স্যার। এই অনন্যা বলো F8 কি? ফ্লোরাইড স্যার। হ্যাঁ ফ্লোরিন স্যার। কি? স্যার এফ দিয়ে ফ্লোরিন বোঝাচ্ছে স্যার, আর C3 হচ্ছে সুমাইয়া প্রোপেন। জোরে বলো, শুনতে পাচ্ছি না। স্যার C3 যেটা সেটা প্রোপেন স্যার, আর এফ দিয়ে মানে ফ্লোরিন বোঝাচ্ছে স্যার। তোমার কথা আমি শুনতেই পাই না। স্যার এফ দিয়ে F8 ফ্লোরিন। হচ্ছে অক্টাফ্লোরাইড। আচ্ছা বাদ দাও, এখানে আইএলএম পিলিং কেন করতে হবে? ট্যানজেনশিয়াল ট্র্যাকশন হয়, সেটা যাতে না হয়। মোট কথা, the cause of macular hole in other than traumatic macular hole, in most cases the cause of macular hole is the tangential traction of the internal limiting membrane. Tangential traction মানে কি? মানে সাইডের দিকে ট্র্যাকশনটা সাইডের দিকে চতুর্দিকে টানতে থাকে, ফোবিয়ার থেকে চতুর্দিকে বাইরের দিকে টানতে থাকে। এই টানার কারণেই তো হোলটা হয়েছে। সুতরাং ওই ইন্টারনাল লিমিটিং মেমব্রেন যদি পিলিং না করি তাহলে এই হোলটা বন্ধ হবে না। এই জন্য আমরা আইএলএম পিলিং করতে হয়। আর গ্যাস দিব, গ্যাস দিয়ে আমরা কি করব? পেশেন্টকে কি বলবো? ফেস ডাউন পজিশনে। কতদিন? 21 days স্যার। স্যার 5 দিন, 8 ঘন্টা করে 5 দিন। 7 days at least first 7 days আমাকে ফেস ডাউন করে রাখতে হবে। 7 days। স্যার কত ঘন্টা করে হয় একটু? আমরা চেষ্টা করব পুরো সময়টাই থাকতে। তা যদি না পারে আমি যত ম্যাক্সিমাম টাইম ফেস ডাউন করে 8 ঘন্টা এরকম বলা যাবে না, 8 ঘন্টা করে রাখলেই হয়ে যাবে, বাকি সময় সোজা হয়ে থাকবে। কারণ গ্যাসটা আমার ম্যাকুলাতে চাপ দিতে হবে। আমি ফেস ডাউন করে রাখলে গ্যাস ম্যাকুলাতে চাপ দিবে, আর যদি আমি মাথা সোজা করে রাখি তখন আমার উপরের দিকে আপার রেটিনাতে চাপ দিবে। সেখানে তো কোনো ডিজিজ নাই, আমার ডিজিজ তো ম্যাকুলাতে, সব ম্যাকুলাতে চাপ দিতে হবে। এই জন্য আমরা ফেস ডাউন করে রাখি। স্যার আমাদেরকে কিছু পিডিআর উইথ ফাইব্রাস ব্যান্ড এবং অ্যাডেড এর মধ্যে পার্থক্য করে কয়েকটা ছবি দেখালে ভালো হয় স্যার। বুঝি নাই, জোরে বলো তো। পিডিআর উইথ ফাইব্রাস ব্যান্ড কখন বলবো আর অ্যাডেড কখন বলবো, এরকম কিছু ছবি দেখালে স্যার ভালো হতো।
আচ্ছা ঠিক আছে, আজকে থাক, অনেকক্ষণ হয়েছে, আর ভালো লাগতেছে না, দেখাবো সামনে। ওকে, স্যার ডায়াবেটিক রেটিনোপ্যাথিটা পুরাটাই দেখাবো একদিন। স্যার শিডিংটা একটু কাইন্ডলি বলবেন আরেকবার, শিডিংটা কিভাবে হয়? আমরা বলছি sheathing in the vessel wall occurs when there is inflammation occurs in the vessel wall. Inflammation এর সিকুইলি কি? ফাইব্রোসিস। ফলে যখন ব্লাড ভেসেলের ওয়ালে ফাইব্রোসিস হয় তখন সেটাই শীতিং। আর যখন তোমার ইনফ্ল্যামেটরি এক্সুডেড ব্লাড ভেসেলের গায়ে লেগে থাকে সেটা হচ্ছে পেরিভাস্কুলার কাফিং। তবে তুমি যদি শীতিং বলো তোমার একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আমি পড়ানোর সময় তো অবশ্যই স্পেসিফিক কথা বলবো। এখন তুমি যদি এটাকে পেরিভাস্কুলার শীতিং বলো, আমাদের মাস্টাররা যে মানবে না তা আমি মনে করি না। খালি জিজ্ঞেস করবো যে এটা কি অ্যাক্টিভ মনে হয়, কি জন্য অ্যাক্টিভ মনে হয়? মনে হয় যে এই যে কাফিংটা, যে শীতিং তুমি বলতেছো, সেটা হচ্ছে ইরেগুলার এবং ফ্লাফি মার্জিন এবং হেমোরেজ দেখা যাচ্ছে রেটিনাতে, সেই জন্য আমি বলতেছি এটা একটা অ্যাক্টিভ লিশন। আমি দেখাবো, যেহেতু প্রশ্ন উঠতেছে আমি দেখাবো ওল্ড লিশন ফাইব্রোসিস হয়ে আছে, শীতিং হয়ে আছে, সেটা আমি আগামীতে দেখাবো। আর কোনো প্রশ্ন? স্যার টকজোতে স্যাটেলাইট লেশন কোনটা বলবো? যে প্রথমে যে বড় লেশনটা ছিল ওটা কি স্যাটেলাইট না ছোটটা স্যাটেলাইট? বড়টা স্যাটেলাইট বলে কি তোমার? স্যাটেলাইট লিশন মানে ওল্ড লিশন, এটা একটা ওল্ড লিশন। এই যে এখানে দেখো, এখানে এই যে কালো পিগমেন্টেড স্কার, এই যে দুইটা পিগমেন্টেড স্কার, এগুলো হচ্ছে তোমার ওল্ড স্কার। আর এই যে সাদা একটা ফ্লাফি লিশন, হ্যাঁ এটা হচ্ছে। আচ্ছা একটা প্রশ্ন করব, আমরা টক্সোপ্লাজমোসিসে কি দেই? স্যার অ্যান্টিবায়োটিক ট্রিপল থেরাপি দেই। ট্রিপল থেরাপি স্যার, হ্যাঁ ট্রিপল থেরাপি স্যার, সালফামিথক্সাজল, পাইরামিথামিন আর ফলিনিক অ্যাসিড স্যার উইথ কর্টিকোস্টেরয়েড। এগুলো তো আমরা কমনলি দেই না। পাইরিমিথামিন তো স্যার আমরা দেই না, পাইরিমিথামিনের সাইড ইফেক্ট অনেক বেশি। কটন ডিএস দেই স্যার, অ্যাজিথ্রোমাইসিন, ক্লিন্ডামাইসিন। অ্যাজিথ্রোমাইসিন দেই স্যার। আমরা অ্যাজিথ্রোমাইসিন দিতে পারি, ক্লিন্ডামাইসিন দিতে পারি, এমনকি ওই যে ক্লারিথ্রোমাইসিন। কোট্রাইমেক্সাজল, দ্যাট ইজ সালফামিথক্সাজল আর টাইমেথোপ্রিম। সালফামিথক্সাজল এন্ড টাইমেথোপ্রিম। টাইমেথোপ্রিম মানে ডাবল ডোজে দিতে হবে কোট্রাইমেক্সাজল। নরমালি আমরা দেই হচ্ছে আর ক্লিন্ডামাইসিন কতটুক করে দিবা? 300 মিলিগ্রাম হ্যাঁ করে 4 বেলা স্যার ক্লিন্ডামাইসিন। 300 মিলিগ্রাম 6 আওয়ারলি। কিভাবে দিবা? অ্যাডভাইসটা কি থাকবে? স্যার অ্যাডভাইস হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাভারেজে স্টেরয়েড দিতে হবে। আগে অ্যান্টিবায়োটিক শুরু না করব, না, আমি তারপরে সেটা বলিনি। ক্লিন্ডামাইসিনের অ্যাডভাইসটা কিভাবে থাকবে? ক্লিন্ডামাইসিনের একটা স্পেশাল অ্যাডভাইস আছে, সেটা কি? মানে এটা কি খাওয়ার আগে খাবে, খাওয়ার পরে খাবে, না কিভাবে খাবে? খাওয়ার মাঝখানে খাবে, ইন বিটুইন মিল, মানে একদম ডিউরিং মিল। বুঝছো, ওই যে বলছে যে খাওয়ার মাঝখানে খেতে হবে। কারণ ক্লিন্ডামাইসিন কমনলি যে সাইড ইফেক্ট হচ্ছে সুডোমেমব্রানাস কোলাইটিস করে, অর্থাৎ কোলনের ভিতরে ওয়ালে একটা সুডো মেমব্রেন তৈরি করে ফেলে, যার জন্য পেশেন্টের ডায়রিয়া হয়, খুবই সমস্যা, পেট ব্যথা হয়, অনেক সমস্যা হয়। এটা কেন হয়? কারণ ক্লিন্ডামাইসিন আমি যখন 6 সপ্তাহ খাওয়াতে হবে। এই যে ব্যাকটেরিয়াল গ্রোথ, আমার যেটা নর্মাল যে ফ্লোরা, ব্যাকটেরিয়াল ফ্লোরা which prevents the growth of secondary bacterial infection. আমাদের ব্যাকটেরিয়া ইন্টেস্টাইনের ভিতর প্রচুর ব্যাকটেরিয়া, আমরা তোমরা সবাই জানো ইকোলাই থাকে এবং আরো অনেক ব্যাকটেরিয়া থাকে, ক্যান্ডিডা আলবিকান্স থাকে। কারণ এরা হচ্ছে এরা নিজেরা ক্ষতি করে না, আবার অন্য ব্যাকটেরিয়া আসলে তাদের খাওয়ার পরিবেশ, তারা যেই পরিবেশটায় বড় হবে সেই পরিবেশটা নষ্ট করে নিজেরাই খেয়ে রাখে। নিজেরা ওখানে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে রাখে, নিজেরা ওখানকার যে খারাপ জিনিসগুলো খেয়ে তারা ওখানে বেঁচে থাকে, কিন্তু তারা ক্ষতি করতে পারে না। সেই জন্যে আমার খাবারের সঙ্গে যখন জীবাণু ঢোকে সেই জীবাণুগুলা ওখানে কোনো ইনফ্লামেশন তৈরি করতে পারে না। কিন্তু আমি যখন একটা অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন ধরে খাওয়াবো তখন আমার এই নর্মাল ফ্লোরাগুলো মারা যেতে পারে, ডিস্ট্রয় হয়ে গেলে তখন আমার
গ্যাস্ট্রোএন্টারাইটিস খুব কমনলি ডেভেলপ করতে পারে। তো আমরা বলি যে ক্লিন্ডামাইসিন আমাদের সুডোমেমব্রানাস কলাইটিস করে, অর্থাৎ কোলনে লার্জ গাটে সুডোমেমব্রেন তৈরি করে। সেইটা প্রিভেন্ট করার জন্য আমরা বলি যে এটা খেতে হবে ইন বিটুইন মিল, মানে ইন বিটুইন মিল মানে ডিউরিং মিল, অর্থাৎ কিছুটা খাবার খেয়ে ক্যাপসুলটা খাবে, তারপরে বাকি খাবে। সো খাবারের কোটিং এর জন্য এটা চলে যায়, এটার জন্য ইন্টেস্টাইনের অর্গানিজমকে ধ্বংস করতে না পারে। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন আছে, আমরা কোনো ইন্ট্রাভিটাল দিতে পারি এখানে অ্যান্টিবায়োটিক? জেসমিন? সুমাইয়া বলো, কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে? জি স্যার, দেওয়া যাবে। ক্লিন্ডামাইসিন কি স্যার কি দেওয়া দিবা? যাবে। হ্যাঁ, ক্লিন্ডামাইসিন স্যার। ক্লিন্ডামাইসিন ক্লিন্ডামাইসিন স্যার দেওয়া যাবে। কতটুক দিবা? 1 মিলিগ্রাম। 1 মিলিগ্রাম ইন 0.1 ml। 0.1 ml এর ভিতরে 1 মিলিগ্রাম দিতে হবে। কখন? ইন্ডিকেশন বলো, ইন্ডিকেশন অফ ইন্ট্রাভিটাল অ্যান্টিবায়োটিক ইন টক্সোপ্লাজমোসিস। ডিউরিং প্রেগনেন্সি। স্যার যদি প্রেগনেন্ট মানে হ্যাঁ, ট্রিপল থেরাপি স্যার দিতে না পারি, তখন স্যার প্রেগনেন্সির সময় স্যার। আমরা ক্লিন্ডামাইসিন কয়টা দেওয়া যায়? ম্যাক্সিমাম 2টা দেওয়া যায়। একটা দিলা, তার 1 সপ্তাহ পরে আরেকটা দিবা, তাতে কি কাজ হয়ে যাবে? ক্লিন্ডামাইসিনের পরিবর্তে কি দেওয়া যায় ডিউরিং প্রেগন্যান্সি? স্টেরয়েড। আবার অ্যাজিথ্রোমাইসিন স্টেরয়েড তো দিলে স্যার কি আমার সেফ। ইনফেকশন কন্ট্রোল হবে? স্টেরয়েড দিছে আমার ইনফ্লামেশন কন্ট্রোল করার জন্য। আমি কি স্যার ইনফেকশন কন্ট্রোল অ্যাজিথ্রোমাইসিন দিতে পারি টক্সোপ্লাজমাকে স্যার। মারার জন্য স্টেরয়েড দিছি? স্যার অ্যাজিথ্রোমাইসিন দিতে পারবো স্যার। অ্যাজিথ্রোমাইসিন তো 3 থেকে 5 দিন দিয়ে শেষ। ক্লিন্ডামাইসিন তো আমাকে 6 সপ্তাহ দিতে হবে। শারমিন বলো, ক্লিন্ডামাইসিন প্রেগন্যান্সিতে ক্লিন্ডামাইসিনের পরিবর্তে কি দেওয়া যাবে? পাইরামাইসিন। হ্যাঁ, স্পাইরামাইসিন। হ্যাঁ, স্পাইরামাইসিন is স্পাইরামাইসিন safe. দেওয়া যাবে। হ্যাঁ, স্পাইরামাইসিন ইজ সেফ ডিউরিং প্রেগন্যান্সি। ক্লিন্ডামাইসিন দেওয়া যাবে না, তখন আমাদের স্পাইরামাইসিন দিতে হবে। আমরা ইন্টারভিটাল ক্লিন্ডামাইসিন দিব 3টা কারণে। একটা হচ্ছে when the toxoplasm the necrotic lesion is close to the fovea। আমরা এই ছবিটা দেখি, এখানে দেখো ফোবিয়া ম্যাকুলাতে লিশন হয়েছে এবং ক্লোজ টু দি ফোবিয়া। সেন্টার অফ দি ম্যাকুলাতে যদি আমার এই টক্সোপ্লাজমিক নেক্রোটাইজিং রেটিনাইটিস হয়, অথবা যদি এটা ডিস্কের কাছে হয়, ক্লোজ টু দ্য ডিস্ক হয়, অথবা when it involves a large blood vessel, when it involves close to a large blood vessel, when it occurs close to disc, or when it occurs close to fovea. In that cases we should give intravitreal vancomycin 1 milligram in 0.1 ml and repeat clindamycin after 7 days. 2 doses of intravitreal can be given at 7 days interval। ঠিক আছে? 3টা কন্ডিশনে দিব। একটা হচ্ছে ফোবিয়ার খুব কাছে, ডিস্কের খুব কাছে, আর একটা মেজর ব্লাড ভেসেলের কাছে। এই 3টা কন্ডিশনে আমরা ইন্টারভিটাল ইনজেকশন দিয়ে থাকি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। ওই অনেকে সরে পড়ছে, 73-তে নেমে গেছে। ওকে, তো বাই। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।